আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে সাধারণ জ্ঞানের একটা প্রিমিয়াম ফ্রি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পাকিস্তান শাসনামল। তো পাকিস্তান শাসনামল পড়ার শুরুতে তোমাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, তোমাদের সবার কি অবস্থা? তোমরা শারীরিক দিক দিয়ে ভালো আছো কিনা, মানসিক দিক দিয়ে ভালো আছো কিনা, এই জিনিসটা জানাটাও কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার। সো সবাই দ্রুত চলে আসো লাইভে। আজকে আমরা পাকিস্তান শাসনামলটা পড়ে ফেলার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় হুবহু কমন চলে আসবে এই একটা ক্লাস থেকে। সো সবাই দ্রুত জয়েন করে ফেলো, মেনশন করে ফেলো তোমাদের বন্ধুবান্ধবদের যে পাকিস্তান শাসনামল নিয়ে জিকে ইংলিশ উইকের ফার্স্ট সাধারণ জ্ঞান ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। দ্রুত চলে আসো সবাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। ওকে ফাইন। তো আজকের ক্লাসে কি শুধু পাকিস্তান শাসনামল নিয়েই কথা বলবে ভাইয়া? দেখো, পাকিস্তান শাসনামল নিয়ে কথা বলার পাশাপাশি কিন্তু আমরা আরও কিছু জিনিস নিয়ে আলাপ করার চেষ্টা করব। এখান দিয়ে ভূতের হাত দেখা যাচ্ছে, তাই না? এটা কার হাত হতে পারে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, তো দেখো, পাকিস্তান শাসনামল নিয়ে কথাবার্তা তো বলবোই, তার পাশাপাশি আলোচনা করব যে আমাদের সাধারণ জ্ঞান যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা আসলে অল্প সময় তো আর বেশি নাই, তাই না? কিন্তু 10টা মার্ক হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানে। এই 10টা মার্কের গুরুত্ব যদি তুমি এখনও না বুঝো তাহলে বলবো তুমি বোকার স্বর্গে বাস করতেছো। সো এই ব্যাপারটা খুব মাথায় রাখা জরুরি যে আমরা সাধারণ জ্ঞানটা এই অল্প সময়ের মধ্যে কিভাবে গুছাতে পারি সেই জিনিসটা নিয়েও আমরা আলোচনা করব। প্লাস ইউটিউবেও কিন্তু আজকে লাইভটা হচ্ছে। অবিস্মরণীয় দুর্দান্ত একটি দিন, তাই না? ওকে ফাইন। তো এই বইটা আমরা কিভাবে শেষ করব অল্প সময়ের মধ্যে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অনেক কিছু নিয়ে আলোচনা হবে। তো অনেকে অনেক খুশি আছে হয়তো, বা অনেকের হচ্ছে অনেক বেজার অবস্থা, বেশ কিছু অবস্থা গাইডলাইন নিয়েও আলোচনা করব আমরা। তো দারুণ কিছু হবে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। দ্রুত চলে আসো সবাই। ওকে, দ্রুত সবাই চলে আসো। ওকে ফাইন। ইয়েস, ভূতের হাতটা হচ্ছে অন্তর ভাইয়ের হাত। ভেরি গুড। আরে বাপরে বাপ, তোমাদের তো ইনটিউশন লেভেল অস্থির। দারুণ গেস। অন্তর ভাইয়ার হাত, তাই না? লিকলিকে হাত, অন্তর ভাইয়ার হাত। সরব, কলমটা কোথায় পেয়েছি? আচ্ছা, ওকে ফাইন। তাহলে তাহলে আমাদের এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মান বন্টনটা কীরকম হয়, অথবা বিগত কয়েক বছরে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো আসলে কোন কোন টপিক থেকে আসতেছে, শুরুতে এটা নিয়ে একটু অল্প করে আলোচনা করি। দেখো, তোমাদের কিন্তু সিলেবাসে বলে দেওয়া আছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, ঠিক আছে? এবং আমরা দেখতে পাই যে বিগত 4-5 বছরের সালগুলো যদি আমরা একটু উল্টাই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব যে নর্মালি বাংলার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 6 থেকে 7টা প্রশ্ন কিন্তু চলে আসে। তার সাথে আসে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এই প্রাচীন বাংলার ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত তুমি যদি শেষ করো তাহলে অ্যারাউন্ড তুমি 6 থেকে 7টা প্রশ্ন এখান থেকে কমন পেতে পারো। বিগত 4-5 বছরের হিসাব কিন্তু আমাদের সেটাই বলতেছে মোটামুটি। এর পাশাপাশি অন্যান্য যে টপিকগুলো আছে, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক পরিচিতি, নদ নদী, বাংলাদেশের কৃষিজ সম্পদ, অর্থনীতি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগুলো থেকে টুকটাক দেখা যায় নর্মালি 1, 2, 3 মার্কের চেয়ে বেশি প্রশ্ন কিন্তু আসে না। কিন্তু আমাদের এখন একটা জিনিস খুব ভালো মতো দেখতে হবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের এবারের মেডিকেল এডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হয়ে দাঁড়াইছে সাম্প্রতিক প্রশ্ন। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0-তে আমরা বাস করতেছি। দুর্দান্ত একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই স্বাধীনতাটা ছিনায় আনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যারা ছাত্র জনতা ছিল সবাই, আপামর জনসাধারণ এই জায়গাটায় যোগ দিছিল। তো এই যে সাম্প্রতিক ব্যাপার স্যাপারগুলো আছে, প্লাস বাংলাদেশের অর্থনীতিতে টালমাটাল অবস্থা, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক চেঞ্জ আসবে সামনে, তাছাড়া অনেক ব্যাপার স্যাপার ঘটতেছে সাম্প্রতিক সময়ে। এই সাম্প্রতিক টপিকটা নিয়েও কিন্তু আমাদের এবার একটু ভালোই সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? কারণ এটা আমার গেস যে এবার সাম্প্রতিক থেকে মোটামুটি আমরা ধরে রাখতে পারি 2-3 মার্ক প্রশ্ন সাম্প্রতিক থেকেও চলে আসার সম্ভাবনা আছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যে সাম্প্রতিক থেকে কীরকম কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে নেক্সট যে ক্লাসটা হবে, প্রিমিয়াম অ্যানাদার ফ্রি ক্লাস, সেখানে হচ্ছে আমরা আলোচনা করব। টেনশনের কোনো কারণ নাই। ওকে, তো তোমাদের একটাই সমস্যা, আমি বারবার ক্লাসের মধ্যে একটা সমস্যাই বলি, সেটা হচ্ছে কি সেটা হলো গিয়ে আমাদের, তোমাদের ব্যাপারে আমি একটা কথাই বলি যে তোমরা আসলে কি করো, বেশি টেনশন করো। বেশি টেনশন করতে করতে চুল পেকে যাচ্ছে, চুল পাকতে পাকতে মানে বিয়ে হবে কি হবে না এই ধরনের একটা টেনশনে তোমরা পড়ে যাও।
কিন্তু পড়াশোনা আর করো না। তোমরা পড়াশোনা করো কম, টেনশন করো বেশি, চুল পাকাও বেশি। তো বেশি পাকনামি করা যাবে না, টেনশন করা যাবে না, জাস্ট পরিশ্রমটা করো, ঠিক আছে? চোখ কান বন্ধ রেখে কে কি বলতেছে, এদিক থেকে কে বলতেছে, এই থেকে বলতেছে পারবি না, এই থেকে বলতেছে পারবি না, এইসব না শুনে নিজেদের পড়াশোনাটায় মনোযোগ দাও, ঠিক আছে? এবং যেই জিনিসগুলো তোমার হাতে আছে, যেই জিনিসগুলো তোমার গ্রিপে আছে, যেই জিনিসগুলো আসলে তোমার কন্ট্রোলের মধ্যে আছে, সেগুলোকে তুমি গিয়ার আপ করার ট্রাই করো, সেগুলোকে কন্ট্রোলেবল রাখার ট্রাই করো। যে জিনিসটা তোমার হাতে নাই সেই জিনিস নিয়ে হাহুতাশ করার কোনো কারণ নাই, ওকে? সেই জিনিসটা নিয়ে হাহুতাশ করার কিন্তু কোনো কারণ নাই। একটাই কথা কি, এদিকে সবাই হচ্ছে কি করতেছে, এদিকে বলতেছে হচ্ছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, ওকে? তাহলে সবাই কিন্তু কি, সবাই হচ্ছে দ্রুত লাইভে চলে আসো, বেশ কিছু জিনিস আমরা আলোচনা করব। চলো এবার আসি আমাদের আরেকটা ব্যাপারে, আমি হচ্ছে একটু কথাবার্তা বলি যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অল্প সময়ে সাধারণ জ্ঞানটা কিভাবে শেষ করব, আমি তোমাদের একটু গ্রুমিং আপ করতেছি। একটু পরে তোমাদের উপর পড়ার বোঝা চাপাই দিব ভাইয়া, একটু পরে পড়ার বোঝা চাপাই দিবে, তোমাদের চাপে পিষ্ট করে ফেলবে। তো তার আগে তোমাদের মুডটা অন করে নিই, ঠিক আছে? মুডটা অন করি। অল্প সময়ে সাধারণ জ্ঞান আমরা কিভাবে পড়তে পারি, কিভাবে গুছাবো, এই জিনিসটা নিয়ে আমি একটু সময় কথাবার্তা বলার ট্রাই করি। খেয়াল করো, এখন যেই সময়টা, আজকে নভেম্বরের কত তারিখ? আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ, রাইট? এবং আমাদের পরীক্ষা হয়ে যাবে জানুয়ারি 17 তারিখে। এখন তুমি কি 17 তারিখ পর্যন্ত ওয়েট করবা যে ভাইয়া 16 তারিখ রাতে আমি সাধারণ জ্ঞান ইংলিশের সিলেবাস শেষ করব, আমি বীর পুরুষ, আমি পারবো সেটা? এসব করলে তো হবে না, তাই না? তোমার মতো বীর পুরুষকে দিয়ে কি হবে না, ঢাকা মেডিকেলে চান্স হবে না। যাই হোক, তো তুমি যদি চিন্তা ভাবনা করো ভাই 16 তারিখ পর্যন্ত টাইম আছে জানুয়ারি মাসের, তাইলে তোমার কপাল পুড়ছে। তুমি তোমার মাথায় একটা বাড়ি মারবা, আর এইদিকে ঢাকায় এসে আমাদের অফিসে এসে আমার মাথায় একটা বাড়ি মেরে যাওয়া, তাইলে ওকে? তো এইসব মানে পুরুষোচিত কর্মকাণ্ড করা যাবে না, দরকার নাই, এত পুরুষ হওয়ার দরকার নাই তোমার, ওকে? তো এই অল্প সময়ে সাধারণ জ্ঞান বলতে আমি কোন সময়ের কথা বলতেছি, আমি বলবো তোমাকে একটা টাইম লাইন দিয়ে দিই যে এই সময়ের মধ্যে আমাদের কিন্তু কি করা উচিত, সাধারণ জ্ঞান ইংলিশ এই প্রিপারেশনটা কমপ্লিট করে রাখা উচিত। আমি তোমাকে টাইমটা বলবো হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ। তো আজকে থেকে তোমাকে আমি একটা টার্গেট দিয়ে দিলাম যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমার সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই দুইটা জিনিস তুমি একটু গ্রিপে নিয়ে আসার ট্রাই করো। এই জিনিসটা করার জন্য আমরা ডেইলি কত সময় সাধারণ জ্ঞান পড়া উচিত আমি তোমাকে বলবো। এখন ডেইলি তুমি অবশ্যই 30 মিনিট সাধারণ জ্ঞান পড়ো এবং হচ্ছে 30 মিনিট হচ্ছে ইংলিশ পড়ো। 30 মিনিট জিকে, 30 মিনিট ইংলিশ, এই জিনিসটা দাও, কারণ এই দুইটাতে তোমার নির্ভর করতেছে 25 মার্কস। 25টা মার্কের জন্য তুমি যদি ডেইলি 1 ঘন্টা করে টাইম না দাও তাহলে কুলায় উঠতে পারবা না, ঠিক আছে? বীর পুরুষের মতো কাইত হয়ে যাবে একদম। সো কাইত হওয়া যাবে না, ওকে? কাইত হওয়া যাবে না, মনে রাখবা। সো 25টা মার্কের জন্য ডেইলি এখন থেকে 1 ঘন্টা সময় বের করার চেষ্টা করো। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তুমি এই জিনিসগুলো কমপ্লিট করবা, ওকে? সবার প্রশ্নে অ্যান্সার দেবো, একটা একটা করে অ্যান্সার দিই। সো ফাইন, আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম যে আমাদের কবের মধ্যে শেষ করতে হবে, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ করতে হবে। এবার আসি যে 30 মিনিট জিকে, 30 মিনিট ইংলিশ, এই ব্যাপারগুলো আমরা কিভাবে গুছাতে পারি, এই জিনিসটা আমি একটু এখানে লেখার ট্রাই করি। আমি আজকে সাধারণ জ্ঞান নিয়েই কথা বলবো মেইনলি। দেখো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি কিচ্ছু পড়ো নাই, ধরো তুমি সাপোজ সাধারণ জ্ঞান তুমি টাচও করো নাই, তোমার কোনো কমন নলেজ মানে জেনারেল নলেজ নাই, নাথিং, ঠিক আছে? তোমার হাতে কিছু নাই, সব কিছু তোমার নাগালের বাইরে। তোমার কি করা উচিত? তোমার অবশ্যই হচ্ছে ফার্স্টে দেখা উচিত কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে? এটা ভাই কি করলাম, এটা ভাই শর্টকাট লিখলাম, প্রিভিয়াস, সব ভয়েলগুলো বাদ দিয়ে দিছি। সো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা উচিত। সেটা হবে হচ্ছে আমাদের ম্যাট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, প্রিভিয়াস বিসিএস প্রশ্ন, এবং হচ্ছে আমি যদি পারি যে ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের যে প্রশ্নগুলো আছে, বিসিএস এর বাংলাদেশ বিষয় বলে যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা প্রথমে শুরু করার চেষ্টা করব। যারা কিচ্ছু ধরো নাই, যারা পাপি, ঠিক আছে, পাপিষ্ঠ আত্মারা যারা আছো, তারা প্রথমত এটা দিয়ে শুরু করবা, ওকে? এখন কথা কি, যে বাজারে তো অনেক বই আছে, বাজারে অনেক বইয়ের মধ্যে আসলে ধরো কিছু ভুল তথ্য এগুলো থাকে। যাই হোক, কোনো বই আসলে নির্ভুল না, একমাত্র হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ ছাড়া আসলে কোনো বইকে আমরা নির্ভুল ধরতে পারি না। বাট আমরা এই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্নগুলো আছে, ম্যাট বলো, ড্যাট বলো, বিসিএস বলো, ডিউ বলো, সব কিছুকে ইনক্লুড করার ট্রাই করছি। সব কিছু এখানে ইনক্লুড আছে, তুমি এই বইটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবা। এবার আসি, এবার আমাদের পড়তে হবে হচ্ছে কিছু কনসেপ্ট মানে কি, কিছু কনসেপ্ট অ্যান্ড ইনফো, কিছু কনসেপ্ট এবং ইনফো, এই জিনিসগুলো কিন্তু আমাদের শেষ করতে হবে। এগুলো ভাইয়া কই পাবো, বাজারে এত মোটা মোটা বই, তাহলে কি করব? দেখো, এই বইটাকে আমরা বানাইতে আসি হচ্ছে মেধহীনভাবে, ঠিক আছে? একদম মেধহীন, চর্বিবিহীন একটা বই,
যেই বইটা তুমি যদি 30 মিনিট করে ডেইলি পড়ো, তুমি দেখবা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে অবশ্যই এই বইটা তুমি শেষ করে ফেলতে পারবা। সো তুমি এই বইটা বিবেচনায় রাখতে পারো। এই বইগুলো এখন তোমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। একটা সময় আমরা জাস্ট দুরন্ত প্রয়াস 4.1 এর জন্য এই বইগুলো ওপেন রাখছিলাম, পরবর্তীতে তোমাদের অনুরোধে আসলে বলতেছে এটা কি হলুদিয়া শার্ট, এইসব ভাইয়া এইসব চিন্তা ভাবনা করে ক্লাসের মধ্যে আসে নাই, ঠিক আছে? হাতের কাছে একটা জামা পাইছে, ভাইয়া পড়ে ফেলছে, শেষ, কাহিনী শেষ। সো এইসব নিয়ে কাহিনী করবো না, তোমরা টেনশন করো বেশি, কাহিনী করো বেশি, এগুলো করা যাবে না। তো এবার দেখেন, এই যে কনসেপ্ট ইনফোর কথা বললাম, ডেইলি তুমি 30 মিনিট করে পড়ো, তাহলে দেখবা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে তোমার সাধারণ জ্ঞানটা প্যাকেট হয়ে গেছে, ঠিক আছে? সাধারণ জ্ঞানটা কি হয়ে যাবে? প্যাকেট হয়ে যাবে। তো ইংলিশ নিয়ে রাহাত ভাইয়া পরের ক্লাসে আলোচনা করবে। সো তোমাদের এখন মুডটা অন হয়েছে কিনা বলেন? পাকিস্তান শাসনামল ইতিহাস পড়াবো আজকে। আরে বাপরে, কত বোরিং ইতিহাস, এইসব তো মনে থাকে না ভাইয়া। জীবনে ইতিহাস পড়ি নাই, জীবনে সামাজিক বিজ্ঞান পড়ি নাই, বাংলাদেশ পরিচিতি বিশ্বতে সবসময় কি পাইছি? আন্ডা পাইছি, কারণ বইটা পড়ি নাই। তো ফাইন, দেখা যাক আজকের ইতিহাসটাকে তোমাদের কাছে মজাদার করে তুলতে পারি কিনা। ওকে, মুডটা কি অন হয়েছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করব। ভাইয়া বাংলাদেশ পরিচিতি আর পড়াবেন না? অবশ্যই পড়াবো, ঠিক আছে, অবশ্যই পড়াবো, নো প্রবলেম। ওকে ফাইন, ওকে। হ্যাঁ, পোলাপাইন ভালো হইলি না, ভালো একটা কমেন্ট করছে এতক্ষণ পরে। ওকে ওকে, ঠিক আছে, সবাই তাহলে রেডি না? রেডি টু স্টার্ট। ওকে ফাইন, ঠিক আছে। কেউ এখনও তবদা খায় বসে নাই, ভালো কথা। আমরা ক্লাসের মধ্যে আসি। তাহলে পাকিস্তান শাসনামল, এই যে ব্যক্তিটা সুন্দর করে ছবিটা বাধাই করে রাখছে, এই ব্যক্তির নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ছিলেন হচ্ছে কি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। খেয়াল করো, পাকিস্তান শাসনামলের সূচনা লগ্নটা কোন সাল থেকে হয়েছে? 1947 সাল থেকে। আমরা বাংলাদেশের অভ্যুদয় পড়ি কোন সাল পর্যন্ত? 1971 সাল পর্যন্ত। তো এই 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত কিন্তু স্বাধীনতা লাভ করে। এগুলো আমাদের মনে রাখার কিছু নাই, এগুলো এমনিই মনে থাকবে, এগুলো পরীক্ষায় কখনো আসবে না। যাই হোক, দ্বিজাতি তত্ত্ব কে দেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এই দ্বিজাতি তত্ত্বটা আসলে করা হয়েছিল কিসের ভিত্তিতে? লাহোর প্রস্তাবের ভিত্তিতে, যে যারা মুসলিম জাতি আছে তারা একটা দেশ গঠন করে থাকবে, যারা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা অন্য একটা দেশ গঠন করে থাকবে। এটাই ছিল দ্বিজাতি তত্ত্ব। তো এই দ্বিজাতি তত্ত্বটা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যেই তত্ত্বের ভিত্তিতেই কিন্তু ভারত এবং পাকিস্তানের কিন্তু আলটিমেটলি কি হলো? তাদের উত্থান হলো আর কি, দুইটা দেশ হিসেবে উত্থান হলো। আচ্ছা, তো এখন খেয়াল করো, দ্বিজাতি তত্ত্ব দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ, কিন্তু প্রশ্নে যদি আসে লাহোর প্রস্তাব কে দেন, তখন বলতে হবে শেরে বাংলা একে ফজলুল হক। তো শেরে বাংলা একে ফজলুল হক দিয়েছেন লাহোর প্রস্তাব। শেরে বাংলা একে ফজলুল হক তিনি দিয়েছিলেন লাহোর প্রস্তাব, ঠিক আছে? তো শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে তোমাদের অনেকের মোটিভেশন হইতে পারে। তিনি, তার ব্যাপারে একটা গল্প এরকম প্রচলিত আছে যে তিনি ছিলেন আসলে ফটোগ্রাফিক মেমোরিওয়ালা। তার মানে যখনই তিনি কোনো একটা পেজ দেখতেন তখনই নাকি তার সব কিছু মুখস্থ হয়ে যেত, ঠিক আছে? তো কি করতো সে? একটা করে নাকি পেজ পড়তো, একটা করে পেজ নাকি সে ছিঁড়ে ফেলতো। তো তার বাপ জিজ্ঞেস করছে, বাপজান আপনি এগুলো কেন করেন? এত কষ্ট, এত টাকা দিয়ে বই কিনলাম, বইগুলো ছিঁড়ে ফেলতেছেন। ওকে, তো শেরে বাংলা কি বলতো? তখন বলতো, আব্বা আমার এটা মুখস্থ হয়ে গেছে। তো এই শেরে বাংলার মতো কার কার অবস্থা আছো তোমরা একটু জানায়ও। ওকে, আমার অবস্থা মোটেও শেরে বাংলার মতো ছিল না আসলে। যাই হোক, অনেকবার রিভিশন দেওয়া লাগতো জিনিসগুলা। এবার আসেন, এখানে আসলে আমাদের আওয়ামী মুসলিম লীগ এই ব্যাপারগুলো এখন আসলে একটু ডাউনে আছে, বুঝতে পারছো? একটু ডাউনে আছে। তো হুট করে যদি দেখো যে আপা সারপ্রাইজ করে ঢুকে গেছে বাংলাদেশের মধ্যে, বলতে সারপ্রাইজ, তখন কি করতে হবে? তখন ভাইয়া তোমাদের জন্য আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবে। ওকে, যেই নতুন ক্লাসে ওই সময়ের পরিপ্রেক্ষিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবে। সো এখন যেগুলো আপা সারপ্রাইজ বলার আগে যেগুলো আমরা পড়বো না, সেগুলো আপাতত স্কিপ করতেছি, দরকার নেই এগুলো আপাতত পড়ার। ওকে, এবার আসেন, আমরা এখন একটা দারুণ ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যেই ক্যারেক্টারটার নাম হচ্ছে খাজা নাজিমুদ্দিন ক্যারেক্টার, ঠিক আছে? খাজা নাজিমুদ্দিন ক্যারেক্টার আমি এখানে একটু দেখাই। আমি যদি বলি হচ্ছে 1947 সাল, যে 1947 সালে কিন্তু পাকিস্তানটার উত্থান হলো, সেই সময় পাকিস্তানটা দুই ভাগ ছিল। তোমরা তো জানি অনেক সুন্দর সুন্দর ছবি আঁকি। ধরো এটা একটা গোল্লা, এটা একটা গোল্লা, মাঝখান দিয়ে কি হয়েছে? মাঝখান দিয়ে ধরো একটা বর্গ। তাহলে এই গোল্লার নাম হচ্ছে পশ্চিম পাকিস্তান, এই গোল্লার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান। ওকে, মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে ভারত। দুইজনের মাঝখানে ভারত ঢুকে বসে আছে, এই হচ্ছে অবস্থা ছিল। তো যাই হোক, আমাদের সব আলোচনা হবে হচ্ছে পূর্ব পাকিস্তান ভিত্তিক, পশ্চিম পাকিস্তান ভিত্তিক আমরা আলোচনা আসলে কম করব, পাকিস্তান ভিত্তিক আলোচনা আমরা বেশি করব। তাহলে 1947 সালে পাকিস্তানের সরকার ব্যবস্থা কীরকম ছিল সেই জিনিসটা আমাদের জন্য জানা জরুরি। আমি 3টা পোস্ট নিয়ে আলোচনা করব। প্রথম পোস্টটা হচ্ছে গভর্নর জেনারেল, সেকেন্ড পোস্টটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী,
এবং থার্ড পোস্টটা কি, আমাদের থার্ড পোস্টটা হচ্ছে থার্ড পোস্টটা থাকবে কি, থার্ড পোস্টটা হবে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওকে। সো গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই কয়েকটা পোস্ট সম্পর্কে আমাদের কিন্তু কি বলতে হবে, খুব ভালো মতো আইডিয়া রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, এই যে একটু আগে দেখলা যেই ব্যক্তিটার ছবি সুন্দর করে বাঁধাই করে রাখছিল, জিন্নাহ সাহেব। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিল কিন্তু জিন্নাহ সাহেব। খুব ভালো কথা, খুশি হইলাম, আমরা একটা ইনফো শিখলাম। প্রধানমন্ত্রী কে ছিল প্রথম, প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লিয়াকত আলী খান। প্রধানমন্ত্রী কে ছিল, প্রধানমন্ত্রী ছিল হচ্ছে লিয়াকত আলী খান। এবার আসো মুখ্যমন্ত্রীর বেলায়। মুখ্যমন্ত্রী জিনিসটা কি মনে রাখবো, ওই সময় পাকিস্তানের রাজ্য ছিল হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা রাজ্য। প্রত্যেকটা রাজ্যের একজন করে মুখ্যমন্ত্রী ছিল, বুঝতে পারছেন? প্রত্যেকটা রাজ্যের কি ছিল, আমাদের একজন করে হচ্ছে মুখ্যমন্ত্রী ছিল। ইবনাস শাফি একটা কমেন্ট করছে, ভাইসরয়টা বললেন ভাইয়া, ভাইসরয় হচ্ছে ব্রিটিশ আমলের ব্যাপার, আমাদের পাকিস্তানের মধ্যে ভাইসরয় কোত্থেকে আসবে রে পাগলা, ঠিক আছে? এগুলো ব্রিটিশ আমলের ব্যাপার স্যাপার, আমাদের পড়তে হবে হচ্ছে গভর্নর জেনারেল। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, এবং মুখ্যমন্ত্রী কে ছিল। তো মুখ্যমন্ত্রী কোথায় হয়, মুখ্যমন্ত্রী হয় হচ্ছে প্রদেশের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী থাকে হচ্ছে প্রদেশের মুখ্যমন্ত্রী। এই 5টা প্রদেশের 5 জন মুখ্যমন্ত্রী ছিল। তাহলে পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ওই সময় কে ছিল, খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, খাজা নাজিমুদ্দিন ছিল কি, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন। মনে থাকবে জিনিসটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি শিখলাম, 1947 সালে যখন পাকিস্তানের জন্ম হলো তখন প্রথম গভর্নর জেনারেল কে ছিল, জিন্নাহ। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, লিয়াকত আলী খান। এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিল, খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন। মনে থাকবে এই 3টা নাম, মুখস্থ হয়েছে? ঠিক আছে, মুখস্থ হয়েছে কিনা, মুখস্থ ডান কিনা, ডি লেখে কমেন্ট করো, ডি, ডান ডান ডান, আমি খালি ডি দেখতে চাই, কমেন্টের সমুদ্রে খালি ডি থাকবে, আর কিছু থাকবে না। ওকে, এবার আসেন, এখন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হলেন ইস্কান্দার মির্জা। এটি কোত্থেকে আসলো, প্রেসিডেন্ট জিনিসটা কখন আসে একটু দেখি। দেখো আমি এখানে একটা শব্দ লিখবো, শব্দটার নাম হচ্ছে সংবিধান। সংবিধান শব্দটার নাম কি রে, সংবিধান নাম হচ্ছে সংবিধান। মনে রাখবো, একটা সংবিধান ছাড়া কোনো দেশ আসলে চলতে পারে না। কোন একটা দেশ পরিচালিত হয় কিসের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে, মনে রাখবো। তো সংবিধানের পূর্বে যে কোনো একটা দেশের থাকে কি, একটা গণপরিষদ থাকে। যে কোনো একটা দেশের একটা কি থাকে, গণপরিষদ থাকে। ওকে, আর সংবিধানের পরে সেই গণপরিষদের নাম হয়ে যায় কি, জাতীয় পরিষদ। সংবিধানের পরে গণপরিষদের নাম কি হয়ে যায়, জাতীয় পরিষদ। এখন কাহিনীকে জানো, কাহিনী হচ্ছে পাকিস্তান রাষ্ট্রে যখন উত্থান হলো, পশ্চিম পাকিস্তান কথা বলতো উর্দুতে, পূর্ব পাকিস্তান কথা বলতে হচ্ছে বাংলায়। ওকে, এবং এখানে ভাষাগত পার্থক্য আসলে বিস্তর পার্থক্য যাকে বলে। তো পশ্চিম পাকিস্তান উর্দুতে বলতো, পূর্ব পাকিস্তান বাংলায় বলতো, কেউ কারো কথা বুঝতো না। এই না বুঝাবুঝির খপ্পরে পড়ে আর সংবিধানটাই রচনা করা হয় নাই পাকিস্তানের, কাহিনী বুঝছো? তো আলটিমেটলি এই পাকিস্তান নামক দেশে সংবিধান রচনা করছে তারা 1956 সালে। এটা তাদের হচ্ছে একটা ব্যর্থতা। 1956 সালের 23শে মার্চ, জেনে রাখতে পারো, 1956 সালের 23শে মার্চ হচ্ছে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। কারণ এই দিনটাতে পাকিস্তানের সংবিধান চালু হয়, 1956 সালের 23শে মার্চ। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, তাহলে সংবিধানের রচনা কে করে, গণপরিষদ করে। সংবিধান রচনার পরে গণপরিষদের নাম কি হয়, জাতীয় পরিষদ। এবার মনে রাখো, সংবিধানের আগে যেই পোস্টটা থাকে হচ্ছে গভর্নর জেনারেল। সংবিধানের আগে যেই পোস্টটার নাম ছিল গভর্নর জেনারেল, সংবিধান রচনার ঠিক পরে সেই পোস্টারই নাম হয় প্রেসিডেন্ট। সেই পোস্টারের নাম কি হয়, প্রেসিডেন্ট। বুঝতে পারছেন? তাহলে পাকিস্তানের প্রথম, যদি আমি জিজ্ঞাসা করি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে, জিন্নাহ, কিন্তু পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে, ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টকে ইস্কান্দার মির্জা। বুঝতে পারছেন? মাথার মধ্যে ঢুকছে জিনিসটা? তাহলে জিনিসগুলো তুমি যদি একটু না জানো, ঠিক আছে, ভাইয়া জিকের জন্য আরডিএস বুক পড়লেই হবে ইনশাআল্লাহ। এই বইটা তুমি যদি বারবার কমপ্লিট করতে পারো, 100% কমপ্লিট করে যাও, ইনশাআল্লাহ তোমার জন্য দুর্দান্ত একটা প্রিপারেশন হবে। ওকে, তাহলে প্রেসিডেন্ট কে ছিল প্রথম, সেটা ছিল ইস্কান্দার মির্জা 1956 সালে।
সংবিধান রচনার পরে গভর্নর জেনারেল পোস্টটা কি হয়ে গেল, প্রেসিডেন্ট পদ হয়ে গেল। এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো ঢাকা ভার্সিটিতে পরীক্ষায় আসছে, বিসিএস এ পরীক্ষায় আসছে। তো টুপ করে তোমার মাথার উপরে প্রশ্নকর্তারা এই প্রশ্নগুলো ছুড়ে দিতে পারে, ঠিক আছে? তখন যাতে মাথা না ফাটে এজন্য এই প্রশ্নগুলো আগে থেকেই বলে দিচ্ছি। এবার খেয়াল করেন, তাহলে এরপরে কি আছে খেয়াল করো। এরপরে যে জিনিসটা আমাদের পড়তে হবে যে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন কবে বসে। তাহলে ঘটনাটা কবের? ঘটনাটা সংবিধান রচনার আগের। 1948 সালে প্রথম গণপরিষদের অধিবেশন বসে 23শে ফেব্রুয়ারি। এই তারিখটা আমাদের মাথায় রাখতে হবে। সাধারণ জ্ঞানে অনেক সাল আছে, অনেক তারিখ আছে, সবগুলো আমাদের কিন্তু পড়ার দরকার নাই। আজকে ভাইয়ার মুখনিসৃত মধুর যে কথাগুলো বের হবে যে ভাইয়া আপুরা আপনারা এই সাল এই তারিখটা মনে রাখবেন, সেগুলো মাথায় রাখবা, তাইলেই হবে। ওকে, সো 23শে ফেব্রুয়ারি 1948 সালে কিন্তু পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন বসে। যেই গণপরিষদের অধিবেশনে একজন টাইগার দাঁড়ায় গেছিল, বাঘটার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা বলি কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তো তিনি ওই সময় পূর্ব বাংলার প্রতিনিধিত্ব করতেছিলেন। তিনি দাঁড়ায় বলছেন, আমি বলতে চাই কি যে বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হোক, কারণ পুরো পাকিস্তানের 56% মানুষ বাংলা ভাষায় কথাবার্তা বলতো। আপনারা শুধুমাত্র কেন উর্দুকে রাষ্ট্রভাষা রাখবেন, বাংলাকে কেন রাখবেন না? তো কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত 23শে ফেব্রুয়ারি 1948 সালে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, যেটি তিনি বলছিলেন পাকিস্তানের প্রথম গণপরিষদ অধিবেশনে। মনে থাকবে? তো এরপর থেকে আমাদের ভাষা আন্দোলনের যাত্রাটা শুরু হয়। তো ভাষা আন্দোলনে যাওয়ার আগে তোমাদের মাথায় আমি একটু প্রশ্ন ফেলতে চাই, ঠিক আছে? একটু র্যাপিড কুইজ খেলে ফেলি। তোমরা আমাকে বলো, আমি যদি জিজ্ঞাসা করি যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল, প্রথম প্রেসিডেন্ট, সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে এখনই জানাও। আচ্ছা, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কতটা ইম্পর্টেন্ট, একটা কথায় আসি। তুমি মুক্তিযুদ্ধকে কখনো অস্বীকার করতে পারবা না। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পুরো ইতিহাসটা বাঙালি জাতির ইতিহাস। এই ইতিহাসকে কখনোই অস্বীকার করার উপায় নাই এবং অস্বীকার করা হবে না। ওকে, এখন তুমি যদি বলো মনে মনে অস্বীকার করে বললে এখান থেকে প্রশ্ন আসবে না, তাহলে তো হবে না। এখান থেকে প্রশ্ন আসবে এবং ভালো অ্যামাউন্টেই প্রশ্ন আসবে। সো আমাদের এখন আপাতত আমরা শুধু মুক্তিযুদ্ধের নিউট্রাল পয়েন্ট অফ ভিউ যদি আমরা চিন্তা করি, সেখান থেকে চিন্তা করলে আমাদের মুক্তিযুদ্ধ টপিক বলো, পাকিস্তান শাসনামল বলো, খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু ওই যে বললাম, শেখ মুজিবুর রহমান থেকে এখন প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই কম। বুঝতে পারছেন? ইয়েস, ভেরি গুড, মির্জা। যারা একটু আমার মতো অলস আছে তারা বলতেছে মির্জা। ওকে, আবার অনেকে কমেন্ট করে এরকম ইমি। এখন ইমি মানে কি? মিলিন্ডো মার্টিনেজ নাকি রে? না, ইস্কান্দার মির্জা। আচ্ছা, আমি তোমাদের জায়গায় হলে আমি ইমি কমেন্ট করতাম, ইমি, ইস্কান্দার মির্জা, ইমি। সহজে কোন কাজটা সারা যায় আর কি। আচ্ছা, তো এবার আসো ভাষা আন্দোলনের যাত্রাটা আমরা শুরু করি। ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই 1947 সালে। কবে শুরু হয়েছে ভাইয়া বললো? 1947 সালে। 1947 সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হলো। কিভাবে সূত্রপাত হলো? ভাষা আন্দোলনের সূত্রপাত হওয়ার পিছনে একটা সংগঠনের অনেক বড় একটা ভূমিকা ছিল, যেই সংগঠনের নাম তমদ্দুন মজলিস। এই তমদ্দুন মজলিস ছিল ভাষা আন্দোলনের প্রথম প্রতিষ্ঠান। ভাষা আন্দোলনের কি প্রথম প্রতিষ্ঠান ছিল কোনটা? তমদ্দুন মজলিস। এটা প্রতিষ্ঠিত কবে হয়েছে? 1 সেপ্টেম্বর 1947 সালে। এই ডেটটা আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি আমি তোমাদের এখন একটা প্রশ্ন করি, তোমাদের মাথার মধ্যে আবার একটা কি ঠাডা ফালাই। ঠাডা কি ফালাইলাম? যে পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন কবে হয়? বলো পাগলারা, তোমরা তো সব পাগলা। তো প্রথম গণপরিষদ অধিবেশন কবে হয় রে? বলে ফেলো তাড়াতাড়ি। পাকিস্তানের প্রথম গণপরিষদের অধিবেশন কবে হয় রে? ঠিক আছে, যারা আমার ক্লাস করতেছে মনে রাখবা যে ক্লাস করতে করতে দেখবা হচ্ছে হাতটা ব্যথা করতেছে। কেন হাত ব্যথা করতেছে? কারণ কমেন্ট করতে করতে তোমরা অনেকে আমাকে গালি দাও, তবে তোমাদের গালি আমাদের গায়ে লাগে না, বুঝছো? এই জন্য আমি তোমাকে প্রশ্ন করেই যাই। তো প্রথম গণপরিষদ অধিবেশন কবে হয় সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমরা বললাম যে তমদ্দুন মজলিস কবে প্রতিষ্ঠিত হলো? প্রতিষ্ঠিত হলো হচ্ছে 1 সেপ্টেম্বর 1947 সালে। ভেরি গুড, তোমার মাথায় আমি ঢুকাই ছাড়বো। ঢুকবে না মানে কি? তোমার কান দিয়ে আমি কথা বলবো, খালি কানের সামনে এসে শো করে কথা বলতে থাকবো, মুখস্থ হবে না মানে কি আবার? হ্যাঁ, এবার আসেন। তো তমদ্দুন মজলিসটা গঠনের নেতৃত্ব কে দিছিলেন? অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম, শ্রদ্ধেয় নাম, তাকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করি। কিন্তু মনে রাখার জন্য তোমরা যেরকম বাদামকে বলো বাদাইম্মা, আমি কাশেম ভাইকে বললাম কি কাশেম্মা, ঠিক আছে? সো তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অধ্যাপক আবুল কাশেম্মা। মনে থাকবে জিনিসটা? মনে থাকবে? তাহলে অধ্যাপক আবুল কাশেম ছিলেন তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা, মনে রাখবা।
তো ভাষা আন্দোলনের মুখপত্র বা পত্রিকা এটার মানে কি? যেই পত্রিকা থেকে আমরা আসলে সব আপডেটগুলো পাই, কখন কোথায় কি হবে, ঠিক আছে, আন্দোলনের জোয়ারটা আসলে কোন দিকে যাচ্ছে, কোথায় গণজমায়েত হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে। ওই সময় তো আর হ্যালোর যুগ ছিল না, তাই না? হ্যালো করে বলে দিবে এদিকে আয় সেদিকে আয়, বলার তো অপশন নাই। তারপর হচ্ছে ফেসবুক টিকটক এগুলো করার তো অপশন নাই, অপশন একটাই, পত্রিকা। সো ভাষা আন্দোলনের মুখপত্র বা পত্রিকা ছিল হচ্ছে সাপ্তাহিক সৈনিক। ওরে বাপরে বাপ, কি ইম্পর্টেন্ট! এই অবজেক্টিভের সাথে স্যার ম্যাডামদের অনেক প্রেম আছে, বুঝছো? তার এই অবজেক্টিভ দেখলে দিয়ে দিতে মন যাবে তাদের। ভাষা আন্দোলনের মুখপত্র পত্রিকা কোনটা ছিল রে? সাপ্তাহিক সৈনিক ছিল মুখপত্র পত্রিকা। তো এবার দেখেন, এই যে তমদ্দুন মজলিস, তারা কি চুপ করে বসা ছিল? না, তারা তোমার মতো আইলসানা, আমার মতো আইলসানা, তারা অনেক প্রোগ্রাম করতেছিল, অনেক সেমিনার আয়োজন করতেছিল। এবং এদের মধ্যে একটা সেমিনার ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে রে, বাংলা না উর্দু? এই সেমিনারটা কবে হয়েছিল সেই জিনিসটা আমার জানা দরকার নাই, আমার দরকার এই সেমিনারের সভাপতিত্ব কে করছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলার বিশিষ্ট ভাষাবিদ, শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই সেমিনারটার কিন্তু সভাপতিত্ব করছিলেন, ঠিক আছে, মনে রাখবা এটা। এবার আসেন, ভাষা আন্দোলন ভিত্তিক পত্রিকা কোনটা আমরা পড়ছি বলে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম যে ভাষা আন্দোলন ভিত্তিক মুখপত্র বা পত্রিকা কোনটা ছিল আমাদের? সাপ্তাহিক সৈনিক, মনে রাখতে হবে। নেক্সটে আসো, ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা কি? পুস্তিকা জিনিসটার মানে কি রে? পুস্তিকা মানে হচ্ছে ছোট পুস্তক। এখন গাজী আজমল স্যার, আবুল হাসান স্যার, তারা তো পুস্তক লিখছে, তারা ছোট লেখে নাই, তারা বলছে কি বড় বড় বই আমরা লিখবো, তোমাদের মাথার উপর আমি পড়া চাপাই দিব, ঠিক আছে? তো তারা তোমাদের এত শান্তি দিবে না। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পুস্তিকা মানে ছোট একটা পুস্তক ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে রে, বাংলা নাকি উর্দু? এইটার রচনাকারকে? কাশেম মা তো থাকবেনই, তাই না? অধ্যাপক আবুল কাশেম অবশ্যই থাকবেন, সাথে কে থাকবেন? কাজী মোতাহের, আবুল মনসুর। কিরে বোর্ডটা তো লাফাইকে তোমাদের মতো? কাজী মোতাহের, আবুল মনসুর আহমেদ এবং অধ্যাপক আবুল কাশেম, এই তিনটা নাম যে মনে রাখতে পারবা না, সেই মেডিকেল ভর্তি পরীক্ষায় দিতে যাবা না। আবুল কাশেম, কাজী মোতাহের, আবুল মনসুর, আবুল কাশেম, কাজী মোতাহের, আবুল মনসুর, এই তিনজন কি রচনা করছিলেন? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। এবার আসেন, পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি কে জানান? কুমিল্লার ধীরেন্দ্র দত্ত। পড়ায় আসছি আগে, কমন পড়ে গেছে, ভেরি গুড, পারি আমরা। আচ্ছা, এবার আসেন, সব কিছু ঠিকঠাক চলতেছে। 1947 সালে তমদ্দুন মজলিস হইল, তারা অনেকগুলো সেমিনার আয়োজন করলো, মোটামুটি সব ঠিকঠাক ছিল। তো কিছু মানুষের কোনো কাজ থাকে না, তাদের কি কাজ থাকে? তাদের কাজ একটাই, যে বোম ফালানো। তাদের কাজ একটাই, বোম ফালানো। দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে বেশ কিছু রিউমার আশেপাশে ছড়ায় যে ভর্তি পরীক্ষা আগাবে, ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, ভর্তি পরীক্ষা এবার নাকি হচ্ছে ব্যাপক পরিবর্তন আসবে। যাই হোক, তো এই সব কিছু রিউমার টিউমার কিন্তু এতদিনেও কিন্তু ছড়াইছে। এগুলো নিয়েও কথাবার্তা বলবো, যে কী কী চেঞ্জ আসছে, সেই চেঞ্জের আদলে তোমাদের আসলে কি করা উচিত, সেগুলো নিয়েও হালকা পাতলা কথাবার্তা বলবো পরে, এখন না। তো এই যে বোম ফালানোর যে কাজগুলা, ঠিক আছে, এটা কি ভালো মানুষেরা করে? করে না। তো এই বোম ফালানোর একটা কাজ করছেন কে? প্রথমে করছে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি প্রথম বোমটা ফালাইছে, অ্যাটম বোম। উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তো ধরো তোমাদের যে বয়স, এগুলো তো গরম হওয়ার বয়স, তাই না? রক্ত তোমাদের গরম, টকবক করে ফুটতেছে খালি। তো এই মোহাম্মদ আলী জিন্নাহর এই যে বোমটা তখন যিনি ফালাইলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সবার রক্ত টকবক টকবক করে উঠছে, বুঝছো? অবস্থা খারাপ, বেগতিক অবস্থা। তো এই বোমটা সে কবে ফালাইছে? দুইটা জায়গায় ফালাইছিল। রেসকোর্স ময়দান, যেটা বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে ফালাইছে 21শে মার্চ 48 সালে, আর ঢাবি কার্জন হলে ফালাইছে 24 মার্চ 1948 সালে। দুইটাই বিশাল এরিয়া, দুইটাই বিশাল এরিয়া, গণজামায়াত বিশাল ছিল, এই বিশাল এরিয়ার মধ্যে সে ইচ্ছা করে বোম ফালাই দিছে। আচ্ছা, ভালো কথা, বোম ফালাইছে, আফটার ইফেক্টটা কি? আফটার ইফেক্টটা কি? আফটার ইফেক্ট হচ্ছে তার যে চেলা ছিল খাজা নাজিমুদ্দিন, এই খাজা নাজিমুদ্দিন আসলে ছিল বাঙালি, কিন্তু এই বাঙালটা এতটাই বাঙাল ছিল, সে বাংলা ভাষাই বলতে পারতো না, বুঝতে পারছো? এই বাঙালির অবস্থা ছিল এমন। তো এই খাজা নাজিমুদ্দিন যে বাংলাই বলতে পারতো না, এ থার্ড একটা বোম ফালাইছে 26শে জানুয়ারি 1952 সালে। তোমরা আমাকে বলো, এই 1952 সালে খাজা নাজিমুদ্দিন কোন পোস্টে ছিল? সে কি গভর্নর জেনারেল ছিল, সে কি প্রধানমন্ত্রী ছিল, নাকি সে মুখ্যমন্ত্রী ছিল? এটা আমি এখনো পড়াই নাই, আমি জানতে যাচ্ছি তোমাদের কাছ থেকে যে এই 1952 সালে খাজা নাজিমুদ্দিন আসলে কোন পোস্টে ছিল, গভর্নর জেনারেল নাকি প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী? আমাকে কমেন্ট সেকশনে জানাও। খাজা নাজিমুদ্দিন এই থার্ড বোম ফালাইছে 26 জানুয়ারি 1952। মুখস্থ করার দরকার আছে? দরকার নাই, আমি বলবো জিন্নারটা বেশি ইম্পর্টেন্ট। বাট 26শে জানুয়ারি একবার পরীক্ষায় আসছিল ডিউতে, মনে রাখবা এটা, ওকে? আচ্ছা, তো আমরা 1952 সালের 26 জানুয়ারি পর্যন্ত চলে আসছি। ভাষা আন্দোলনটা কবে হইল রে?
তোমরা আর কোনো প্রশ্ন পারো না পারো, ভাষা আন্দোলন কবে হয়েছে এটা তো পারবা, 21শে ফেব্রুয়ারি 1952 সাল। তাছাড়া এই মাসটা হচ্ছে মনে রাখার মাস তোমাদের জন্য, তাই না? 14ই ফেব্রুয়ারিতে সুন্দরবন দিবস তোমরা পালন করো, তো এই জন্য তোমাদের মনে থাকে ফেব্রুয়ারি মাসে কোন কোন ঘটনা হয়, যেহেতু সুন্দরবন দিবস কবে, 14ই ফেব্রুয়ারি, রাইট? সো 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হইল। দিনটা কোনটা ছিল? দিনটা ছিল বৃহস্পতিবার, বাংলায় 8ই ফাল্গুন 1358। তো আজীবন দেখে আসছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হচ্ছে বই দাগায় দাগায় ধরে সবাই পড়াচ্ছে, এভাবে জিকে যে বই দাগায় দাগায় পড়াবো এটার তো কোনো আসলে কথা ছিল না। বাট আমাদের সাধারণ জ্ঞান ইংলিশ ক্লাস আলহামদুলিল্লাহ এভাবেই হয়। ওকে, এবার আসেন, এই ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন? কিশোর ওহিউল্লাহ। মনে রাখতে হবে, এটা প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন। কিশোর ওহিউল্লাহ ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। এবার আসেন, এবার তোমাদের উপর আমি 3টা বোম ফালাবো। এই 3টে ইনফরমেশন তোমরা কেমনে মাথায় রাখবো বলো? এগুলো কি মাথায় রাখা সম্ভব? মাথায় রাখা সম্ভব না, রাইট? এইখানে 3টে ইনফরমেশন আছে, এই 3টা বোম আমি এখন তোমাদের উপর ফালাবো। প্রথম বোম, পাকিস্তান গণপরিষদে বাংলাকে কবে স্বীকৃতি দেয়া হয়? অবশ্যই 1952 সালের পরে। কিন্তু গণপরিষদ কেন বলতেছি? কারণ তখনও সংবিধান রচনা হয় নাই, তার মানে 1956 সালের আগের কোন একটা ঘটনা হবে, রাইট? ওকে, সো 1954 সালের 9 মে। তো এটা আমি কেমনে মনে রাখতাম? ভাষা আন্দোলনে পাকিস্তান সরকারের ভিত একদম নড়ে গেছিল। তো তারা কি করছিল? ম্যা করতে করতে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে স্বীকৃতি দিয়ে দিছে। ম্যা করতে করতে পাকিস্তানের গণপরিষদ কি করছে? বাংলাকে স্বীকৃতি দিয়ে দিছে। এটা কোন মে? 9 মে। ঠিক আছে, 9 মে 1954 সালে পাকিস্তানের গণপরিষদ প্রথম বাংলাকে স্বীকৃতি দেয়। বিসিএস আসার প্রশ্ন, মনে রাখতে হবে অবশ্যই। এবার আসেন, পাকিস্তানের সংবিধানে বাংলাকে কবে স্বীকৃতি দেওয়া হয়? তুমি জানো সংবিধান কবে আসছে? 1956 সালে। পারা কঠিন? মোটেও কঠিন না। পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস জানি কবে? 23শে মার্চ। কারণ কি? কারণ 23শে মার্চে কিন্তু সংবিধানটা রচনা হয়েছিল। এই 23শে মার্চে যখন সংবিধান রচনা করা হলো, তখন পাকিস্তান সরকার একটা কাজ করলো। অতীতে এই পূর্ব পাকিস্তানের নাম ছিল পূর্ব বাংলা, এখন তারা একটা সুযোগ পাইছে, সংবিধান রচনা করছে। সংবিধান রচনা করছে কারা? আলটিমেটলি পশ্চিম পাকিস্তানের মানুষরাই সংবিধানটায় বেশি প্রভাব ফেলতে পারছিল আর কি। তো 1956 সালে 23শে মার্চে তারা পূর্ব বাংলার নামকরণ টুপ করে পুরো পাকিস্তান রেখে দিছে। ভাবছে কি কাকপক্ষীয় টের পাবে না নাকি? তো 1956 সালে 23শে মার্চ পূর্ব বাংলার নামকরণ কি করা হয়? পূর্ব পাকিস্তান করা হয়। তাহলে পূর্ব বাংলার নামকরণ কবে পূর্ব পাকিস্তান করা হয়, অথবা পূর্ব পাকিস্তান নামকরণ কখন করা হয়? যেদিন প্রজাতন্ত্র দিবস সেদিন, 1956 সালের 23শে মার্চ। বুঝতে পারছেন? ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, ইয়েস। এবার কথা, 56 সালে চলে আসছি, গণপরিষদ বলতে আমার কিছু নাই, আমার আছে এখন জাতীয় পরিষদ। এই জাতীয় পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিছে। খেয়াল করেন, আগের দুইটাতে কিন্তু আমি বলছি বাংলাকে স্বীকৃতি দিছে, এখানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় নাই। এখন তোমার স্যার কি করবে? তোমার এই দুর্বলতার সুযোগ নিবে। উইক পয়েন্ট, তোমার উইক পয়েন্ট কি? তোমার উইক পয়েন্ট হচ্ছে তুমি খালি লাফাইতে আনসার করো, প্রশ্ন খালি চোখের মধ্যে দেখো, অপশন আর দেখার টাইম তোমার নাই, তুমি এত ব্যস্ত তোমার অপশন দেখার টাইম নাই। তো এই যে তোমাদের মানে যারা এত ব্যস্ত মানুষজন আছো, যারা বাংলাদেশে সরকার চালাচ্ছ, ইউএসএ গিয়ে মনে হয় সরকার চালায় আসতেছো, তোমরা তো অনেক বিজি থাকবা, প্রশ্ন দেখারও ভালো করে দেখার তোমাদের টাইম নাই। তো তোমাদের মতো মানুষদের জন্য স্যাররা এইসব প্রশ্ন করে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি কবে দেয়? 16ই ফেব্রুয়ারি 1956 সালে। ওরে বাপরে বাপ, খুব ইম্পর্ট্যান্ট। 16ই ফেব্রুয়ারি 1956 সালে কি হয়? বাংলাকে সে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিছে। মনে থাকবে জিনিসটা? ওকে, এবার আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় কে বক্তৃতা প্রদান করছেন? অধ্যাপক আবুল কাশেম। আমরা সেটা দেখে রাখবো, তাইলেই হবে। আর বাংলাদেশের সংবিধানে 3 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। এখন পর্যন্ত এই ধরনের প্রশ্ন সংবিধান থেকে এত ডিপ লেভেলের প্রশ্ন আসতে দেখা যায় নাই, সো আমাদের এত মাথা ঘামানোর কিছু নাই। সংবিধানের উপর আমি পরে একটা ক্লাস নিব, যেখানে আমি দেখাবো সংবিধান নিয়ে আমাদের আসলে কতটুকু পড়া উচিত, না পড়লেই নয়, সেই টপিকগুলো আমি দেখাবো তোমাদের। 21শে ফেব্রুয়ারি শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি। কিন্তু আমি যখনই এখানে আসলাম, আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আসলো। আমি কি বলছিলাম? ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ কিশোরের নাম কি? ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ কে রে? এই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। পরানটা ঠান্ডা করো আমার, ঠিক আছে? পরান যায় জলিয়ারে, পরানটা এখন আমার ঠান্ডা করো। দেখি যে ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদের নাম কি ছিল, দেখি বলো। ভাইয়া সংবিধানটা কিভাবে পড়বো? আচ্ছা, একটু টুক করে বলে দিই, ঠিক আছে? টুক করে বলে দিই। সেটা হচ্ছে সংবিধান থেকে আমাদের ইম্পর্টেন্ট সংবিধান প্রণয়নের ইতিহাস,
সংবিধান প্রণয়নের ইতিহাসটা আমাদের জন্য একটুখানি গুরুত্বপূর্ণ। এবং সংবিধানে আসলে কয়টা অনুচ্ছেদ আছে, 153টা অনুচ্ছেদ, এই ধরনের কিছু টুকিটাকি ইনফরমেশন আমাদের পড়তে হয়। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘাটাঘাটি করো, তুমি যদি বিসিএস তারপর হচ্ছে ডিইউ ম্যাট ডেটের প্রশ্নগুলো একটু দেখো, বিসিএস আসলে অনেক ডিপ লেভেল থেকে প্রশ্ন আসে সংবিধান থেকে, এত ডিপ আমাদের পড়ার দরকার নাই। ওইটা মেদহীনভাবে আমরা পড়বো, চর্বিবিহীনভাবে পড়তে হবে, খালি গোস্ত চিবাবো, চর্বির মধ্যে যাবো না আমরা। ওকে, যাই হোক, এখন আসো বাকিগুলা। ইয়েস, ভেরি গুড, গুলির মতো কমেন্ট আসতেছে, ওহিউল্লাহ। ওকে, এবার আসেন 21শে ফেব্রুয়ারি বাকিদের সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো সবারটাই আমরা জানি যে সালাম, জব্বার, বরকত, এদের ব্যাপারগুলো তো আমরা জানলাম। প্রথমে আমি পড়বো কি, প্রথম ভাষা শহীদ কে ছিল? রফিক। প্রথম ভাষা শহীদ কে? রফিক। দ্বিতীয় ভাষা শহীদ কে? জব্বার। তাহলে রফিক, জব্বার, দুইটা কনফিউশন ক্লিয়ার। প্রথম ভাষা শহীদ কে? রফিক। দ্বিতীয় ভাষা শহীদ কে? জব্বার। মনে থাকবে? ঠিক আছে। আজকে যদি তুমি নিজের নামও ভুলে যাও, আজকে ইনফরমেশন যেগুলো দিচ্ছে এগুলো ভুলে যাবে না, নিজের নাম তুমি ভুলে যাও, তোমার নাম নিয়ে আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই। ওকে, তুমি এই নামগুলো মনে রাখবা, মেডিকেলে চান্স পাওয়ার পরে নিজের নাম মনে করো তুমি। আচ্ছা, এবার আসেন তাহলে ভাষা এবং জব্বার এই দুইজন ভাষা শহীদের নাম জানলাম। সর্বকনিষ্ঠকে? কিশোর ওহিউল্লাহ, ভেরি গুড, আমি জানি। এবার আসেন আবুল বরকত। আবুল বরকত, তার পরিচয় জানতে হবে, কারণ তিনি ছিল ভাষা আন্দোলনে নিহত একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সত্যি কথা বলি, ভাষা আন্দোলনে আসলে যে কতজন শহীদ হয়েছিল সেটার প্রপার ইনফরমেশন জানা যায় নাই। ঠিক আছে, সেটার প্রপার ইনফরমেশন এখনো জানা যায় নাই, কারণ প্রচুর গণকবর খোঁড়া হয়েছিল সেই সময়। ঠিক আছে, তো এখানে বলছে 8 জনের কথা বলা হয়েছে, এটা জাস্ট সরকারি তথ্য মতে। ঠিক আছে, সরকারি তথ্য তো কতটা নির্ভুল হয় সেটা তোমরা তো জানো। তো যাই হোক, আবুল বরকত ভাষা আন্দোলনে নিহত একমাত্র ঢাবি ছাত্র, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, এবং ডাকনাম ছিল আবাই। ডাকনাম কি ছিল রে? ডাকনাম ছিল হচ্ছে আবাই। এগুলো মাথায় রাখতে হবে। ওকে, ডাকনাম ছিল কি? আবাই, মনে রাখতে হবে। আবাই ছিল আবুল বরকতের ডাকনাম, মনে রাখবা। ওকে, ফাইন। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তোমার মাথায় আমি আবার ঠাডা ফেলাবো, আমি আবার র্যাপিড রিভিউ একটু করি। আমার প্রথম প্রশ্ন, 3টা প্রশ্ন করব, সবাই টুপ টুপ করে আনসার দাও। ওকে, সবাই তড়ি ঘড়ি করে আনসার দিবা। আমার প্রথম প্রশ্ন আমি যদি জিজ্ঞাসা করি এরকম, যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? আমি তো অলস, আমি একটু সংক্ষিপ্ত করে লিখি, তোমরা একটু আমাকে বলো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল। তাড়াতাড়ি একটু আনসার দাও, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? এই র্যাপিড রিভিউটা আমি আসলে প্রত্যেকটা ক্লাসেই রাখি, সেটা বায়োলজি ক্লাস হোক, সেটা সাধারণ জ্ঞান ক্লাস হোক। ওকে, আল্লাহ যদি চায়, যদি ফিজিক্স ক্লাস নেই সেখানেও রাখবো। ওকে, তো র্যাপিড রিভিউ না হইলে আসলে পড়াটা আমাদের মাথায় ঢোকে না, তোমাদের ভালোর জন্য করতেছি। ওকে, এমিলিয়ানো মার্টিনেজের নাম এখন কমেন্ট করতেছে, দেখো মাথার মধ্যে তোমাদের বাড়ি মারা উচিত না, আমার নিজের মাথায় নিজের বাড়ি মারা উচিত। আমি কি করছি জানো? একটা কচু গাছ লাগাইছি, এই কচু গাছটা অনেকদিন আমি লাগাইছি। তো তোমাদের যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে 17 জানুয়ারিতে, রেজাল্ট হইতে হইতে এই কচু গাছটা বড় হয়ে যাবে। তো যদি দেখি যে এই ইনফরমেশনগুলো আমি ক্লাসের মধ্যে পড়াইছি তোমরা যদি ভুলে যাও, ওই কচু গাছটা গিয়ে আমি ফাঁসি দিব, বুঝছো? সো তোমরা কি চাও ভাইয়া ফাঁসি দিক? চাও? তোমরা চাও না কচু গাছে আমি যে ফাঁসি দিই, সেটা তোমরা চাও না। এই জন্য কী করতে হবে? মনে রাখতে হবে, মাথায় রাখবা। এনে মিলেনে মার্তেজ করতে গেলো লিয়াকত আলী খান, ভেরি গুড, এই তো মনে আছে এখনো। সেকেন্ড প্রশ্ন আমি যদি করি এরকম, সরি, সেকেন্ড প্রশ্ন আমি যদি করি যে পাকিস্তান গণপরিষদ, খেয়াল করে তোমরা যারা ব্যস্ত মানুষজন আসো একটু চোখখানটা খোলা রাখো, পাকিস্তান গণপরিষদ প্রথম কবে বাংলাকে স্বীকৃতি দিছে? পাকিস্তান গণপরিষদ প্রথম কবে বাংলাকে স্বীকৃতি দিছে? বলো। একজন বলতেছে চাই ভাই, মানে কতটা বদজাত, কি বলবো আর কথা তোমাদের সাথে। চাওই না তুমি, মানে তোমরা চাও আমি কচু গাছে ফাঁসি দিই, বাহ ঠিক আছে, ওকে, সেন্টি খেলাম। পাকিস্তান গণপরিষদ প্রথম কবে বাংলাকে স্বীকৃতি দেয় বলেন? আরেকজন জিজ্ঞাসা করে দড়িকে কিনছে নাকি কিনে নিতে হবে ভাই? আমি পুলকিত, কি বলবো আর, আমি পুলকিত, এটা বলা ছাড়া আমার কিছু নাই আসলে। জগৎ সংসারের মায়া আমার ত্যাগ করতে হবে। তো পাকিস্তান গণপরিষদ বাংলাকে স্বীকৃতি দিয়েছে 9 মে 1954। ওরে বাপরে বাপ, ভেরি গুড পারসন। এবার আসেন কিছু শহীদ মিনার ব্যাপারে আমাদের জানতে হবে, কিছু স্তম্ভ। শহীদ মিনার মানে কি রে? স্তম্ভ, স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ নাম কেন বললাম? কারণ প্রথম শহীদ মিনারের নামটা ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। সেটা নির্মিত হয়েছিল তোমাদের স্বপ্নের ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, এবং এই ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের পাশে থেকেই কিন্তু ভাষা আন্দোলনটার সূত্রপাত হয়। ওকে, তুমি ভাষা আন্দোলন বলো, মুক্তিযুদ্ধ বলো, ছাত্র আন্দোলন বলো, গণ অভ্যুত্থান বলো, সব কিছুতেই কিন্তু আসলে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। এটা বাদে বাংলাদেশের ইতিহাসটা রচনা করা যাইতো না। শ্রদ্ধাভরে আমি স্মরণ করছি আমার যারা সিনিয়র ভাই ব্রাদাররা আছেন,
ভাই ব্রাদারে আমি বললাম আসলে আমার সিনিয়র যারা আছেন, ঠিক আছে, যাই হোক। তো প্রথম নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ, নির্মাণ করছে কবে? 21শে ফেব্রুয়ারি। কি হইল? ভাষা আন্দোলন হয়েছে। এখন ইট পাথর সুরকি সিমেন্ট আনতে টাইম লাগবে, একটা দিন টাইম লাগছে। 23শে ফেব্রুয়ারি 1952 সালে নির্মিত হয়েছে। উদ্বোধন করছে 24 তারিখ, পরের দিন। এখন পাকিস্তান দেখছে কি? পাকিস্তান দেখছে যে ভাষা আন্দোলন তারা দমাই দিতে চাইছিল, পারে নাই। এদিক দিয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কি হয়েছে? একটা শহীদ স্তম্ভ চলে আসছে, ওদের চোখের মধ্যে রাডারে ধরা পড়ছে। এখন ভাবতেছে কিরে এটা কি হলো, এটা তো থাকতে দেয়া যাবে না, এগুলো তো চেতনার দণ্ড, তাই না? তাহলে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে তুমি যত ইতিহাস আমরা আগাবো, আমাদের অনেকগুলো ভাস্কর্য আছে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বলো, ভাষা আন্দোলনের সময় এমন কিছু গান কবিতা রচিত হইতো যেটা আসলে তাদের উদ্বুদ্ধ করত, দেশপ্রেমে উদ্বুদ্ধ করত। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো কিন্তু পাকিস্তান সরকার বরাবরের মতোই কিন্তু কি করছে? বরাবরের মতোই কিন্তু ভেঙে ফেলতে চাইছে। এক্ষেত্রে আমি স্মরণ করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি করতো? বাঙালিরা অনেক কিউট কিউট গালি দিত। কাকে গালি দিত? গালি দিত হচ্ছে পাকিস্তানের ওই সময় হর্তাকর্তা যারা ছিল তাদের গালি দিত। কিউট কিউটের বাচ্চা, ওই বাচ্চা, তমুকের বাচ্চা, এইসব বলে গালি দিত। তো যখনই পাকিস্তান সরকার বুঝছে যে এই জায়গাটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বোম ফেলছে ওটার উপরে। ওকে, তো এরকম একটা অবস্থা। ভেঙে দিয়েছে 26 তারিখে। তো নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। এটার উদ্বোধন কে করছে? ইম্পর্টেন্ট। এটার উদ্বোধন করছেন হচ্ছে শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। একজন জিজ্ঞেস করে গালি কেমনে কিউট হয় ভাইয়া? গালিও কিউট হতে পারে, ঠিক আছে? ওকে, তুমি কিউট করে কাউকে গালি দিবা, দেখবা সে কিছুই বুঝতেছে না, তার কিছুই ফিল হচ্ছে না। ওকে, তো শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান তিনি উদ্বোধন করছেন প্রথম ভাস্কর্য। এখন আমি তোমাদের বাকি পড়ানোর আগে এই জায়গাটায় নিব। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা আসলে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের ঠিক পাশেই অবস্থিত। বহির্বিভাগের ঠিক পাশেই অবস্থিত কোনটা? আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। সেই কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন কে করছেন? আবুল বরকতের মা হাসিনা বেগম, যেই বরকত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। কোন বিভাগের? রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। ডাকনাম কি ছিল? আবাই। তাহলে আবুল বরকতের মা হাসিনা বেগম কি করছেন? তিনি করছেন কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন। আর একটু আগে কি বললাম? শহীদ শফিউরের পিতা উদ্বোধন করছেন প্রথম স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান, মাথায় রাখবা। এখন মেডিকেল এডমিশন টেস্ট তো সহজ না, এই দুইটা পড়লে কি হবে? হবে না, বলে দিলাম, সহজ কথায় উত্তর, ঠিক আছে, কোনো জটিলতা নাই। এরপরে পড়তে হবে মোদের গরব ভাস্কর্য। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তো এই ভাষা নিয়ে আলোচনা কোথায় হয়? বাংলা একাডেমিতে হয়। তাহলে বাংলা একাডেমিতে মোদের গরব ভাস্কর্যকে অখিল পাল, অখিল পাল। তো এখানে একটা জিনিস বলে দিই, অখিল পাল যেহেতু আসছে, পাল বংশের শেষ রাজা কে ছিল? মনে রাখবা, পাল বংশের শেষ রাজা ছিল হচ্ছে মদন পাল। নামেও মদন, কাজেও মদন, মাথায় থাকবে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, যে পাল বংশের শেষ রাজা কে ছিল? মদন পাল। কাজেও মদন, নামেও মদন, কাজেও মদন, বুঝছো? আর মোদের গরব ভাস্কর্যকে উদ্বোধন করছে অখিল পাল, মাথায় থাকবে, শেষ। এবার আসেন, বাংলা একাডেমির পূর্ব নামটাই ছিল বর্ধমান হাউস, পরবর্তীতে এটা নামকরণ করা হলো বাংলা একাডেমি। ওরে বাপরে বাপ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি জাবি। কোথায় যাবি? কোথায় যাবি? প্রশ্ন শুরু শেষ হলো যাবি দিয়ে, উত্তর হবে হচ্ছে যাবি। এরকম একটা ইউনিভার্সিটি, যাবি। কোথায় যাবি? যাবি যাব। ওকে, তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব ইম্পর্টেন্ট একটা ভাস্কর্য আছে ভাষা আন্দোলন ভিত্তিক, যেটার নাম অমর একুশে। এই অমর একুশে ভাস্কর্যের স্থপতি ছিলেন জাহানারা পারভিন। তাহলে যাতে যাব, কোথায় যাব? জাহানারার ভাস্কর্য দেখতে যাব। নামটা কি রে? অমর একুশে, মনে থাকবে। কোথায় যাবি? যাবি যাব। কি দেখতে? জাহানারার ভাস্কর্য দেখতে। নাম কি রে? অমর একুশে। সর্বোচ্চ শহীদ মিনার, ঠিক আছে, এরকম মাথা উঁচু করে দেখতে হবে, এরকম সর্বোচ্চ শহীদ মিনার। তাহলে এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্থপতি রবিউল হুসাইন। খুব ইম্পর্টেন্ট। এই যে ভাস্কর্য পড়াইলাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসবে, বুঝতে পারছো? তাহলে কি আমরা পড়লাম? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাস্কর্য পড়লাম অমর একুশে। কে বানাইছে? জাহানারা পারভিন। সর্বোচ্চ ভাস্কর্য, এরকম মুখ তুলে এরকম তাকায় আছি, অমর একুশের পরে কোনটা? সেটা হচ্ছে কোনটা আমাদের? এই যে সর্বোচ্চ শহীদ মিনার যেটা আছে, স্থপতিকে রবিউল হাসান, মনে রাখবে, রবিউল হুসাইন আর কি, যাই হোক, রবিউল হুসাইন। এই তিনটা জিনিস আমাদের পড়তে হবে। এবার আসেন, এবার বলেন দেখি, দেখি পাগলারা কমেন্ট করেন। পাগলারা কি কমেন্ট করবেন? তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে, না আমি তোমাদের জিজ্ঞাসা করবো আর কি, কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন কে করছেন?
কোন শহীদের মা করছেন এটা আমাকে বলো, কোন শহীদের নাম কি করছেন এই জিনিসটা আমাকে একটু বলো। আবুল হাসান মিল্টন বলছে রবিউলকে মেস্ত্রির নাম ছিল, মেস্ত্রির ভাস্কররা কি করে, ভাস্কররা প্রথমে হচ্ছে একটা আর্কিটেকচার বানায়, তারা হচ্ছে স্কাল্পচারের একটা প্রথমে নকশা তৈরি করে, সেটা অনুসারে সে মূলত বানায় ভাস্কর্য। তো এরকম প্রশ্ন যারা করে তারা কি বলে, তারা বলে হচ্ছে যারা ট্রিপলি পড়ে তারা খাম্বা ঠিক করে। ওকে, আমরা তো পচাইতাম, আমার সাথে যারা বুয়েটে যে বন্ধুরা গেছিল ট্রিপলিতে পড়ে তাদের বলতাম তোরা তো ট্রিপলিতে পড়স, তোরা আর কি কাম, তোরা খাম্বা খালি ঠিক করবি, ওকে ইলেকট্রিকের খাম্বার মিস্ত্রি তোরা। তো এরকম প্রশ্ন করা যাবে না। এবার আসেন, তো কি জানলাম আমরা, আবুল বরকতের মা লিখছো তো, ভেরি গুড। ওকে, এই যে আমার ভাই ব্রাদাররা পেয়ে গেছি আমি, বি লিখছে, বি বি ফর বরকত, ভেরি গুড, বি ফর বরকত, খুশি হয়ে গেলাম। এবার আসেন, আমাদের এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটা আছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারের ভাস্করকে সবাই জানো, হা হা হামিদুর রহমান। ওকে, এই হা হা হামিদুর রহমান মাথায় রাখবা। তাকে সাহায্য করছেন কে, নভেরা আহমেদ। আমাদের হামিদুর রহমান থেকেই মেইনলি প্রশ্নটা কিন্তু আসবে। এবার আসেন, শহীদ মিনার নিয়ে একটা কবিতা লিখছেন, আমি জানি যে প্রথম শহীদ মিনার নাম ছিল কোনটা, স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ কবিতার কাব্যকার কে ছিলেন, আলাউদ্দিন আল আজাদ, মনে থাকবে, আলাউদ্দিন আল আজাদ, তিনি কি লিখছিলেন, স্মৃতিস্তম্ভ। ওরে বাপরে বাপ, ইম্পর্টেন্ট। জহির রায়হানের চলচ্চিত্র জীবন থেকে নেয়া, যেটা ছিল ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র, লিখে রাখতেছি ভাষা, এটা পরে অবশ্য আছে বাট এখানে আমরা লিখে রাখলাম, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই জীবন থেকে নেয়ার আরো কয়েকটা ইম্পর্টেন্স আছে। এই জীবন থেকে নেয়াতেই প্রথম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা গানটি কিন্তু গাওয়া হয়। আমার সোনার বাংলা সর্বপ্রথম কোন চলচ্চিত্রে গাওয়া হয়, সেটা জীবন থেকে নেয়া। এটা রচয়িতাকে জহির রায়হান, যাকে আমরা বলে থাকি বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, জহির রায়হান, মনে থাকবে। আচ্ছা, এবার আসেন, আবার 3টা বোম নিয়ে হাজির হয়েছি। ভাইয়া তো তোমাদের মিষ্টি খাওয়াবে না, তাই না? মিষ্টি খাওয়াবো কখন, পরীক্ষার পরে, পরীক্ষার আগে সব খালি বোম ফালাবো তোমাদের উপরে। ওকে, মিষ্টি খাওয়াইতে আমি রাজি না এখন। তো দেখেন, এই 3টা বোমটা কি, এগুলো আমাদের পরীক্ষায় আসে এবং তোমরা বরাবরের মতো ভুল করে আসো। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে তমদ্দুন মজলিস কবে গঠিত হয়, তমদ্দুন মজলিস কবে গঠিত হয়, দেখি কমেন্ট সেকশনে জানাও। আমি তোমার কাছে সাল সবাই পারবা, 1947 সাল। আমি জানতে চাচ্ছি কি, আমি জানতে চাচ্ছি হচ্ছে তারিখটা কবে। ঠিক আছে, সহজ জিনিস জানতে চাবো না, এত খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন, বলেন। ইয়েস, 1 সেপ্টেম্বর, ওরে বাপরে, ভেরি গুড, 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর 1947 সালে তমদ্দুন মজলিস কিন্তু গঠিত হলো। ঠিক আছে, মনে থাকলো আমাদের। এবার আমরা পড়বো কি, খেয়াল করো, মাথা ঠান্ডা, কুল। ঠিক আছে, মাথা ঠান্ডা, টেনশন করা যাবে না, কুল। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বুঝলাম। এরপরেরটা কি লেখা, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নামের আগে খালি সর্বদলীয় কথাটা লাগছে। থার্ড, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখছেন, সম্পর্ক বদলে গেল একটি পলকে, এখানে বারবার একটা করে শব্দ আসতেছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বুঝতে পারছেন? ঠিক আছে, মনে থাকবে। এই 3টা জিনিস ফার্স্টে আমরা বুঝলাম কিনা। নামিরা নামার বলছে ভাই প্যাঁচ লাগতেছে, কই প্যাঁচটা লাগতেছে আমরা বলো, গিট্টুটা আমি খোলার চেষ্টা করব, গিট্টু খোলার দায়িত্ব আমার, তোমার না, নো প্রবলেম। ওকে, আরেকজন অরবিটাল লিখে বসে আছে 1S মানে 1 সেপ্টেম্বর। আরে কি বুদ্ধি দিলাম তোমাদের, সব তো এখন এভাবে কমেন্ট করবো তোমরা। ওকে, হ্যাঁ, এই আমরা বুঝলাম কিনা এখন আমাকে বলো। এই 3টা জিনিস যে আলাদা, ফার্স্টে এইটা মাথার মধ্যে, আমার মাথার অ্যান্টেনা হচ্ছে 2টা থাকা লাগবে, বুঝছো? 2টা অ্যান্টেনা এরকম রাখবা সব সময়, যে পড়া বুঝছি বললে এরকম হা হা দিতে হবে, বুঝছি, না বুঝলে কি অ্যান্টেনা নাই, বুঝি নাই, দিও। আচ্ছা, হ্যাঁ, হিমেল রয়, ডক্টর হিমেল রয়, এই তো, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, তাহলে এই 3টা যে আলাদা জিনিস, এই 3টা ফার্স্টে মাথায় রাখো। এবার আসেন নেক্সট ইনফোতে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়েছে, 1947, ডান, কুল। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে হয়েছে, 1948, ডেট বলে না ভাইয়া, তার মানে কি লাগবে, লাগবে না, কোনো দরকার নাই। আচ্ছা, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালের 31শে জানুয়ারি, এইটার পুরা ডেটটা আমাদের লাগবে। 1952 সালের 31শে জানুয়ারি কি হয়েছে, 1952 সালের 31শে জানুয়ারি কিন্তু আমাদের আলটিমেটলি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে বলেন, এরকম স্পুন ফিডিং করে দেওয়ার পরও আপনারা যদি ভুল করেন, আমার কি কচু গাছে ফাঁসি দেওয়া উচিত না? বলেন, আপনারাই বলেন, তোমরাই বিবেচনা করো, তোমরা তো দড়িই কিনে দিতে, তোমাদের কি প্রশ্ন করি আমি।
আর করবো না এই প্রশ্ন। ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্মের মধ্যে চলে আসো। এই ক্লাসটা কি তোমাদের ভালো লাগতেছে কিনা একটু জানাও তো, বুঝতেছো সব কিছু নাকি মাথার মধ্যে এখনো প্যাচ লাগতেছে একটু আমাকে বলো। মাথার অ্যান্টেনাকে একটু জিজ্ঞাসা করো, অ্যান্টেনা যে বুঝতেছে কিনা। এই যে কয়েকবার অবশ্যই জি উচিত, কি মানে কি বলবো, তোমরা তো ঝিঙ্কু এক একটা, তোমরা এক একটা ঝিঙ্কু, তোমরা ভালো না, তোমরা ঝিঙ্কু। আচ্ছা এবার আসেন, ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্ম আমরা পড়বো, আমরা কি বুঝতেছি কিনা একটু আমাকে জানাও। এবার আসেন ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্ম, কারণ এই টপিকগুলো কঠিন আমি মানি, ইতিহাস জিনিসটা কঠিন, বাট ইতিহাস জিনিসটার কঠিন লাগে কেন, কারণ আমরা শুধু 1952 সাল সম্পর্কে জানি, এর আগে কি হয়েছে আমরা জানি না। আমরা শুধু জানি অভ্যুত্থান সম্পর্কে, এর আগে কি হয়েছে আমরা জানি না। আমরা জানি 1971 সালে 7 জন বীরশ্রেষ্ঠ মনে রাখা লাগে, এর মাঝখানে কি কি পড়তে হবে আমাদের সেই জিনিসটা আমরা জানি না। এই যে ফ্লো চার্টের যে গ্যাপগুলো আছে, যখন দেখবো আমি এই ক্লাসের মধ্যে এই গ্যাপগুলো ফিল আপ করতে পারতেছি, তখনই তুমি ইনফোগুলো মাথার মধ্যে ঢুকাইতে পারবা, এটাই নিয়ম। আমাদের সামাজিক বিজ্ঞানের স্যাররা আজীবন এই জিনিসটাকে কঠিন করে রেখে দিয়েছেন, দুঃখজনক হলেও এটাই সত্যি। বাট ইতিহাস জিনিসটা মজার, সেটাকে সেভাবেই পড়তে হবে। এবার আসেন ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্মগুলো আমরা একটু পড়ি। 21-এর প্রথম কবিতা, তোমরা যারা আমার পেজে যুক্ত আছো অথবা যারা গ্রুপে রেগুলার দেখো আর কি, একটা পোস্ট আছে আমার এরকম যে কাঁদতে আসিনি, কাঁদতে আসিনি, ভুলের মাসুল দিতে এসেছি। কাঁদতে আসিনি, কি দিতে আসছি রে, ভুলের মাসুল দিতে এসেছি, ভুলের মাসুল দিতে এসেছি। তো এটা কি বলছিলাম, এটা কি হয়েছিল, এটা হচ্ছে আমি একটা খাতা বানাতে বলছিলাম তোমাদের। কোন খাতা এটা, এই খাতাটা হচ্ছে তোমার ভুলের খাতা। তুমি পরীক্ষার যেগুলো ব্লান্ডার করে আসছো, পরীক্ষার সময় তুমি যখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছিল, অনেক ব্যস্ত ছিল, যেগুলো তুমি আসলে ব্যস্ততায় তড়িঘড়ি করতে করতে ভুল করে ফেলছিলা, যেগুলো তুমি হচ্ছে জানোই না ইনফরমেশন, এরকম ইনফরমেশনগুলো এই খাতার মধ্যে আমি তোমাকে তুলতে বলছিলাম। এটা ছিল এই খাতা, কাঁদতে আসেনি ভুলের মাসুল দিতে এসেছি। যারা ভাবতেছো আমি তো এই খাতা রেডি করি নাই, আমার কি হবে, এখন থেকে রেডি করো, কোনো সময় লেট না। তুমি যদি একটা জিনিস শুরু করো, তোমার 1% হলেও লাভ হবে, যে আগে শুরু করছে তার 50% লাভ হইতো, তুমি এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করলে 1% লাভ হবে। এবং আমাদের ঢাকা মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় 0.25 মার্কের জন্য মানুষের চান্স হয় না, 0.25 মার্কের জন্য মানুষজন ঢাকা মেডিকেলে চান্স পায় না। সো এখানে প্রত্যেকটা ফ্র্যাকশন মার্কস ম্যাটার্স, ফ্র্যাকশন মার্ক এখানে ম্যাটার করে। 0.25 এক মার্ক তো অনেক, এক মার্ক তো অনেক ম্যাটার করে, বুঝতে পারছেন জিনিসটা। সো কখনো কিন্তু লেট হয়েছে, এখন তো এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইসব ভেবে হাত গুটায় বসে থাকলে চলবে না, এখন থেকে স্টার্ট করতে হবে। এবার আসেন 21-এর প্রথম কবিতা ছিল এটাই, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তবে সেটা কি শেখ সাদি মোহাম্মদ ভাইয়া লিখছিল? না, মাহবুবুল আলম চৌধুরী লিখছিলেন, মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম নাটক ছিল কবর নাটক, এই কবর নাটকের রচয়িতা কে ছিল? মুনির চৌধুরী, এটা সবাই জানো। এবং জিনিসটা কীরকম, তাকে কারাবন্দি করে রাখা হয়েছিল, কারাবন্দি করে রাখা অবস্থায় তার অনেক বোরিং লাগতেছিল, ভাল লাগতেছিল না, তো তখন তিনি নাটক রচনা করে ফেলছে। আর আমাদের কি অবস্থা, আমাদের বোরিং লাগতেছে, আমরা কি করবো, একটু টিকটক করে আসি, একটু একটু নেচে আসি, নেচে আসলে মনটা ভালো হবে। তো এরকম নাচানাচি করতে গিয়ে তোমরা আসল জিনিস ভুলে যাও, ওকে, তো নাচানাচি কম করবা। মুনির চৌধুরীর প্রথম নাটক ছিল হচ্ছে কবর নাটক। 21-এর প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচয়িতা কে? জহির রায়হান। কি সুন্দর যে উপন্যাসটা, পরীক্ষার পরে পড়ো। 21-এর প্রথম উপন্যাস ছিল আরেক ফাল্গুন, রচয়িতা হচ্ছে জহির রায়হান। 21-এর প্রথম সংকলন, সংকলন মানে কি রে? সংকলন মানে হচ্ছে অনেকগুলো অনেকগুলো প্রবন্ধ, গদ্য, পদ্য, এগুলোকে আমি একটা বইয়ের আন্ডারে নিয়ে আসছি, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে সংকলন। 21-এর প্রথম সংকলন জিনিসটা কি? বিভিন্ন রাইটারের বিভিন্ন রাইটিংসগুলোকে আমরা একটা বইয়ের মধ্যে নিয়ে আসছি, এটা হচ্ছে সংকলন, ঠিক আছে। তো এই সংকলনটা ছিল, নাম ছিল 21শে ফেব্রুয়ারি। হাসান হাফিজুর রহমান ছিলেন কি এটা সংকলক অথবা সম্পাদক আমরা বলতে পারি, হাসান হাফিজুর রহমান। তাহলে ভাইয়া কি কি বললো একটু রিক্যাপ করি। যদি বলি 21-এর প্রথম কবিতা কোনটা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। 21-এর প্রথম নাটক কোনটা, কবর নাটক, কে লিখছেন? মুনির চৌধুরী। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, কে লিখছেন? জহির রায়হান। প্রথম চলচ্চিত্র কোনটা, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে প্রথম 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 কি, প্রথম হচ্ছে আমাদের চলচ্চিত্র কোনটা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটা। তোমরা এমন এমন কমেন্ট করো আমি সেগুলো পড়তে পারি না, আমি নিজেই লজ্জা পেয়ে যাই, এসব কমেন্ট আমি পড়বো না। জীবন থেকে নেওয়া, ভেরি গুড, জীবন থেকে নেওয়া হচ্ছে জহির রায়হানের লেখা হচ্ছে চলচ্চিত্র, ভেরি গুড, ওকে ফাইন, ভেরি গুড। এবার আসেন 21-এর প্রথম গান কোনটা,
প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। দেখো প্রথম যত জিনিস থাকে, প্রথম কোনো জিনিসই আসলে ভোলা যায় না, তাই না? প্রথম সব কিছুই সবার জন্যই খুবই স্পেশাল টাইপের থাকে। তো প্রথম গান হচ্ছে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না। এটার গীতিকার ছিলেন কে? গাজীউল হক। তাহলে প্রথম গান গতে গান গা 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 গাজীউল হক। হা হা হামিদুর রহমান পড়ে আসছে আগে, এখানে পড়লাম প্রথম গা 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 গান গাজীউল হক। মনে থাকবে জিনিসটা? সুরকার নিজামুল হক, দুই হক ভাই মিলেমিশে বানাইছে প্রথম চলচ্চিত্র, এটা আমরা পড়ে ফেলছি। এবার আসেন কবি আবু জাফর ওবায়দুল্লাহ, তার একটা কবিতা আছে হচ্ছে কোনো এক মাকে। কোনো এক মাকে, কবিতার নামই ছিল কোনো এক মাকে। এই কবিতাটাতে হচ্ছে কি বুঝাইছেন তিনি, যে একটা মা তার ছেলের জন্য প্রতীক্ষা করতেছে, কিন্তু সে জানে না তার ছেলে কিন্তু শহীদ হয়েছে ভাষা আন্দোলনে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তো কোনো এক মাকে, এই কবিতার কবি ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। এখন আমি তোমার মাথায় আবার একটু বাড়ি মারি, র্যাপিড রিভিউ। তুমি আমাকে বলো, যদি আমি জিজ্ঞাসা করি এটা যে স্মৃতিস্তম্ভ কবিতাটা কে লিখছেন? স্মৃতিস্তম্ভ কবিতাটা কে লিখছেন? ভাইয়া মনে রাখবা, যে জিনিসগুলো তোমাদের র্যাপিড রিভিউর জন্য ধরতেছে সেগুলো প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন, সেগুলো 5 স্টার ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো আজাইরা কাজ ভাই এখানে করবে না। ওকে, আচ্ছা। এবং যত জোকস করতেছে অথবা যত যা কিছু বলতেছে, এই আমি তো বলছি আমার মুখ নিঃসৃত সবগুলো হবে অমর বাণী। এই অমর বাণীগুলা মনে রাখতে হবে। তো এই যে প্রশ্নগুলো করতেছি, বিরক্ত হওয়া যাবে না। এটা কি? প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বলেন। ইয়েস, আলাউদ্দিন আল আজাদ, ভেরি গুড। স্মৃতিস্তম্ভ কবিতার কবি ছিলেন আলাউদ্দিন আল আজাদ। আর কোন এক মাকে কবিতার কবিকে? আবু জাফর ওবায়দুল্লাহ। শেষ। প্যাকেট 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 করে ছাড়বো আজকে সবকিছু, সব প্যাকেট। এবার আসেন চলচ্চিত্র কোনটা? দুইটা চলচ্চিত্রের ব্যাপারে আমাদের পড়তে হবে, আমরা পড়ে আসছি। প্রথম চলচ্চিত্র ছিল জীবন থেকে নেয়া, রাইট, আমাদের জহির রায়হানের। এবার আরেকটা চলচ্চিত্র আমরা পড়বো ফাগুন হাওয়ায়, যেই চলচ্চিত্রের পরিচালক ছিলেন তৌকির আহমেদ। দারুণ একজন পরিচালক তিনি। ফাগুন হাওয়ায়, এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? তৌকির আহমেদ। এবার এটা একটা উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র। এটা কি? এটা হচ্ছে উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র। খেয়াল করেন, খেয়াল করেন। আমাদের মেডিসিনের একজন স্যারের নাম, স্যারকে আমি শ্রদ্ধা করি অনেক, যাই হোক, একটু স্যারকে নিয়ে একটু একটা কথাবার্তা বলি যাতে এই জিনিসটা মনে থাকে। তো টিটু মিয়া স্যার আমাদের ডিএমসিয়ানদের প্রোগ্রাম হয়, তো ডিএমসিয়ান প্রোগ্রামে স্যার ম্যাডামরা সবাই পারফর্ম করতে চায় আর কি, সবাই পারফর্ম করে, কারণ এটা উৎসবের একটা মুহূর্ত, যে যেভাবে পারে এটা হাত পা নাড়াইলে নাচা গানা সব হয়ে যায় আর কি। তো টিটু মিয়া স্যার ওই সময় তার ওয়াইফকে নিয়ে আসছিলেন, তিনি একটা গানে একটু হালকা নেচেছিলেন, যে নামটা ছিল বউ কথা কও। গানটাই ছিল বউ কথা কও। তাহলে বউ কথা কও এই উপন্যাসের রচয়িতাকে? টিটু মিয়া স্যার, মানে টিটু রহমান। ওকে, টিটু রহমান, শেষ। আর চলচ্চিত্র কি? ফাগুন হাওয়ায়। খেয়াল, ফাইন, ওকে। এবার আসেন বাংলা নামক একটা চলচ্চিত্র। বাংলা, এই যে বাংলা যে জিনিসটা আমি বললাম, বাংলা যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রটা কি নিয়ে? এখানে শাবনূর হচ্ছে একটা বোবা মেয়ের চরিত্রে ছিল। সে যখন দেখতেছিল যে ভাষা আন্দোলন হচ্ছিল, সে চেষ্টা করতেছিল বারবার বলার বাংলা, বা বা বা, মানে মুখ দিয়ে তো আওয়াজ হচ্ছিল না, সে তো বোবা, তাই না? এক সময় কি হলো, হুট করে তার মুখ দিয়ে হচ্ছে বাংলা আওয়াজটা উচ্চারিত হলো এবং তার গলা দিয়ে গল গল করে হচ্ছে রক্ত পড়তেছে, এরকম একটা দৃশ্য ছিল। তো এই ছিল হচ্ছে বাংলা চলচ্চিত্রের মোটামুটি শেষের দিকের কাহিনীটা আমি বললাম। এই বাংলা চলচ্চিত্রের পরিচালক ছিলেন খোকন, শহীদুল ইসলাম খোকন। এত বড় নাম মনে রাখার সময় আছে আমার? তোমার সময় আছে? যদি তোমার সময় থাকে মনে রাখো, আমার এত সময় নাই। খোকন। এবং এটি আহমেদ ছফার ওঙ্কার উপন্যাস অবলম্বনে নির্মিত। তাহলে ভাইয়া কি পড়াইলাম একটু রিক্যাপ করি। প্রথম বললাম হচ্ছে প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, এরপরে পড়লাম একটা চলচ্চিত্র তৌকির আহমেদের, নাম হচ্ছে ফাগুন হাওয়ায়। কোন উপন্যাস? ওই যে টিটু মিয়া স্যার নাচছিল বউ কথা কও, সেটা অনুসারে, শেষ। এরপরে চলচ্চিত্র কোনটা পড়লাম? বাংলা, শাবনূর, ঠিক আছে। পরিচালক কে? খোকন। আর উপন্যাস কোনটা? আহমেদ ছফার ওঙ্কার। ওকে, ওঙ্কার। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এবার দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত গানে আসার আগে আমি তোমাদের বলবো কি, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গানের গীতিকারকে? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গানের গীতিকারকে? দেখি কমেন্ট সেকশনে জানান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম গানের গীতিকারকে? সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তাড়াতাড়ি। না, টিটু মিয়া থাকবে না, ঠিক আছে। এতটাও স্যাররা তোমাদের সাথে খেলবে না। স্যাররা খেলবে, ঠিক আছে, স্যাররা খেলে, আসলে স্যাররা খেলাধুলা করতে খুবই পছন্দ করে, বাট এতটাও খেলবে না, সমস্যা নেই। বিশেষ করে আমরা সাধারণ জ্ঞানে, কারণ স্যাররা জানে যে তোমরা অনেক ব্যস্ত, তোমাদের এত ভালো করে পড়ার সময় হয় না, তো তোমরা অনেক ব্যস্ত থাকো, এই জন্য স্যাররা ভাবে সাধারণ জ্ঞানটা একটু ছাড় দিই। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে এত খেলার, এত বড় মাঠ উদ্যান থাকতে এই সাম্প্রতিকে সাধারণ জ্ঞানে তোমাদের সাথে কেন খেলতে আসবে? সে দরকার নাই।
ওকে, তো প্রথম গানের গীতিকার কে রে? গা 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 গাজিউল, রাইট? গা 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 গাজিউল, মনে থাকবে? ইয়েস, মনে আছে, সবাই কমেন্ট করছে এটা। এবার আসেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি, কিন্তু তোমরা ভুলে যাও। গীতিকারকে আব্দুল গাফফার। আব্দুল গাফফার ছিলেন গীতিকার। সুরকারের বেলায় এসে ওই যে একটা দলের কথা বললাম, যেই দল কি খালি আকু পাকু করে, তাদের মন কি আকু পাকু করে, যে প্রশ্ন পড়ছি এখনই দাগাবো, না দাগাইলে হাত কাঁপতেছে, বুক কাঁপতেছে, ভাল লাগতেছে না, এই জায়গাটা তোমরা ভুল করবা। প্রথম সুরকার কি আব্দুল লতিফ, কিন্তু বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। তুমি বর্তমানে যেই সুরে তুমি গাও সেটা হচ্ছে আলতাফ মাহমুদের সুর, কিন্তু প্রথম সুরকার কে ছিল? আব্দুল লতিফ ছিল, মনে থাকবে। তাহলে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের গীতিকার কে ছিলেন? আব্দুল গাফফার। প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। মনে না থেকে যাবে কোথায়? এবার আসেন, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ভালো করছে না? মোটেও ভালো করে নাই, খারাপ করছে। এইটার গীতিকার সুরকার দুইজনই আব্দুল লতিফ। মনে রাখা সহজ, খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। তাহলে ওরা আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, এটার গীতিকারকে সুরকারকে আব্দুল লতিফ। ঘুমা যায় না, আজকে কিন্তু ঘুমের ক্লাস, আমি তোমাদের ফার্স্টেই বলছি, ইতিহাস সংক্রান্ত ক্লাস। এগুলো আসলে ঘুমে তোমরা জর্জরিত হয়ে যাও। তবে আমি মুক্তিযুদ্ধ ক্লাসটা যখন নিছিলাম, এটা তো পেইড ব্যাচে ক্লাস নিছিলাম, তাছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার ক্লাস হচ্ছে প্লেলিস্টেও দেওয়া আছে। ওই সময় দেখছিলাম মানুষজন তেমন ঘুমায় নাই। তোমরা কি ঘুমায় গেছো কিনা একটু আউ কইরো, ঠিক আছে? আউ না করলে তো বুঝি না। ওকে, এবার আসেন, ভাষা আন্দোলনের বৈদেশিক স্বীকৃতি আমরা একটু দেখি। বৈদেশিক স্বীকৃতিগুলো মানে কি? বৈদেশিক স্বীকৃতি বলতে আমরা এমন কিছু জিনিস পড়বো যে কোন সংস্থা বাংলা ভাষাকে স্বীকৃতি দিচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, কোন দেশ বাংলা ভাষার সম্মানে কিছু স্মৃতিস্তম্ভ টাইপের বানাইছেন, ঠিক আছে? স্মৃতিস্তম্ভ বানাইছেন। ওকে, বুঝতে পারছেন? এই দুটো হচ্ছে আমাদের বৈদেশিক স্বীকৃতি। এবার আসেন, প্রশ্ন কোথায় আসবে? প্রশ্ন আসবে দেশের বাইরে। দেশের বাইরে প্রথম শহীদ মিনার, খেয়াল করেন, দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোনটা? যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। প্রথম শহীদ মিনার কোথায়? যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। যেই ব্রিটিশ শাসকরা আমাদের শাসন করে গেছিল, একটু মনে হয় কি করুণা করছে নাকি? দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ কোথায় হয়েছে? যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। মাথায় থাকবে? একটা গেল। সেকেন্ড শহীদ মিনার দেশের বাইরে কই হয়েছে? সেইটাও কিন্তু ইংল্যান্ডে, লন্ডনের টাওয়ার হ্যামলেটে। ওকে, লন্ডনের টাওয়ার হ্যামলেটে। বাংলাদেশে এখনো কিছু মানুষ আছে যারা কি মনে করে লন্ডন হচ্ছে আলাদা একটা দেশ, ঠিক আছে? স্পেশালি আমার স্কুল কলেজ সব তো ছিল সিলেটে, কলেজে ছিল জালালাবাদ ক্যান পাবলিক। তো ওইখানে সিলেটের যারা ছিল, যারা একটু মানে ধরো একটু শিক্ষা দীক্ষার দিক দিয়ে একটু পিছিয়ে, তারা লন্ডনকারি করতো আর কি। তো লন্ডন জিনিসটা তখনও তারা দেশই ভাবতো, এখনও এই মানুষের সংখ্যা কম না। তো লন্ডন কি? এটা হচ্ছে ইংল্যান্ডেরই শহর, ইংল্যান্ডের রাজধানী, লন্ডনের টাওয়ার হ্যামলেটে। ওকে, এটা ছিল দ্বিতীয় শহীদ মিনার। তাহলে প্রথমটা হয়েছে যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। ওল্ড হ্যামে, ওল্ড মানে কি? পুরাতন, সেখানে প্রথম হয়েছে। আর দ্বিতীয় হয়েছে কোথায়? দ্বিতীয় হয়েছে হচ্ছে আমাদের, ইয়েস, সিলেট হচ্ছে সেকেন্ড লন্ডন, ভেরি গুড। এবার আসেন লন্ডনের টাওয়ার হ্যামলেটে। মধ্যপ্রাচ্যে প্রথম শহীদ মিনার ওমানে। তাহলে ওল্ড হ্যামে প্রথম শহীদ মিনার, মধ্যপ্রাচ্যে প্রথম কোনটা? ও মানে, ও মানে, তুমিও মানবা। ও যদি মানে তুমি কেন মানবা না? এবার আসেন, বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার। এই যে আকুপাকু গোষ্ঠী আছো, তোমাকে আবার সতর্ক করছে। এখানে আমি লিখে রাখবো, বইয়ের মধ্যে লিখে রাখবো, এটা আকুপাকু গোষ্ঠী, আকুপাকু। ওকে, কেন বললাম? কারণ বাংলাদেশ সরকারের অর্থায়নে যদি আসে, প্রশ্নটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোনটা? জাপানের টোকিওতে। মাথায় থাকবে? জাপানের টোকিওতে। ওদের এত ঠেকা পড়ে নাই যে তারা কি করবে, নিজেরা শহীদ মিনার বানাবে। বাংলাদেশ সরকার অর্থায়ন করছে, সেটা দিয়ে তারা কি করছে? শহীদ মিনার বানাইছে জাপানের টোকিওতে। ওকে, আচ্ছা, এবার আসেন, সেটা হচ্ছে এই বানানটা একটু ঠিক করে। এখানে দ্যাপ হেমার্শোল্ড লেখা, এটা হবে দ্যাগ হেমার্শোল্ড। আমরা আমাদের বইয়ের মধ্যে আসলে ভুল একদম মিনিমাম রাখার চেষ্টা করছি। কতটুকু কষ্ট হয়েছে, পরিশ্রম হয়েছে, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানবেন। ওকে, তোমাদের তো জানার অপশন নাই সেটা, বাট আমরা চেষ্টা করছি, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তারপরও কিছু ভুল ত্রুটি হয়তো বা থাকতে পারে। ওকে, সেটার জন্য আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি, এবং আমরা চেষ্টা করতেছি। এখনও কিন্তু আমাদের রিভিউ চলতেছে অলরেডি, এখন আরও বারবার রিভিউ দিচ্ছি আমরা। মিনিমাম যে ভুলটা আছে সেটাও যেন না থাকে, এবং আমরা এমসিকিউ এর ক্ষেত্রে ট্রাই করছি হচ্ছে একদম যাতে কোনো ভুল না থাকে। বেশ কয়েকবার, 4 থেকে 5 বার আমরা এক জিনিস রিভিউ দিছি, আমরা নিজেরা রিভিউ দিছি জিনিসটা, বুঝতেছো? ওকে, সেই বইটার পিছনে আমাদের অনেক পরিশ্রম। এই ছোট্ট একটা বানান গয়ের জায়গায় প হয়ে গেছে, ঠিক করে নিবা।
দ্যাগ হ্যামারশল প্লাজায় কিন্তু মাতৃভাষা ভাস্কর্য উন্মোচন করা হয়। খেয়াল করো, আমি বলতেছি নিউ ইয়র্কের কথা, আমি বলবো হচ্ছে ইউনাইটেড নেশনসের কথা। ইউনাইটেড নেশনস মানে কি রে? জাতিসংঘ। তো জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তরটা হচ্ছে নিউ ইয়র্কে। মানে থাকবে একটা ব্যাপার গেল, এই নিউ ইয়র্কে একটা প্লাজা আছে। প্লাজা মানে কি? একটা বিল্ডিং এর মতো স্থাপনা, সেটা নাম দ্যাগ হ্যামারশল প্লাজা। এই দ্যাগ হ্যামারশল ছিলেন জাতিসংঘের একজন মহাসচিব। ঠিক আছে, জাতিসংঘের প্রধানকে বলি আমরা মহাসচিব। এই একজন মহাসচিবের নাম ছিল হচ্ছে দ্যাগ হ্যামারশল। এই দ্যাগ হ্যামারশল প্লাজায় কিন্তু মাতৃভাষা ভাস্কর্য উন্মোচন করা হয় 1 ফেব্রুয়ারি 2016 সালে। তারিখ দরকার নাই, সালটা ইম্পর্টেন্ট। 2016 সালে ইউনাইটেড নেশনস জাতিসংঘের সদর দপ্তরে মাতৃভাষা নামক ভাস্কর্য উন্মোচন করা হয়। মতে মাতৃভাষা, মতে মৃণাল হক। তোমাদের সবার প্রিয় অভিজিৎ ভাইয়ের কিন্তু ডাকনাম হচ্ছে মৃণাল। ঠিক আছে, তো অভিজিৎ ভাই কি বানাইছে? জাতিসংঘে গিয়ে ভাস্কর্য বানায় আসছে। মৃণাল হক কি বানাইছে? মাতৃভাষা ভাস্কর্য বানাইছে। কমপ্লিট। এবার আসেন ইউনেস্কো। বর্তমানে আমাদের 21 ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে আমরা পালন করি। এটা কিন্তু কি? এটা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলেই হবে। ওকে, আমাদের পেজে তুমি মেসেজ দিবা, রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিবা, তাহলেই সেখান থেকে তোমার সাথে কানেক্ট করা হবে। আমাদের ওয়েবসাইট অর্থাৎ rtds.live এই যে ওয়েবসাইটটা আছে সেখান থেকেও তুমি বইগুলো কালেক্ট করতে পারবা। বাট হ্যাঁ, কোনটা? আচ্ছা, rtdslive.com, রাইট? ওকে, rtdslive.com এই পেজে গেলেও হচ্ছে তোমরা কি পাবা? তোমরা হচ্ছে বইগুলো কালেক্ট করতে পারবা। বাট তোমরা রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিলেও তোমরা পেয়ে যাবা। এবার আসেন, 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি প্রদান করছে কে? এটা সবাই জানো, ইউনেস্কো। কোন তারিখে? এটাও সবাই জানো, 1999 সালে 17 নভেম্বর। তুমি ছোটবেলায় আর কোনো তারিখ মুখস্থ করো কি করো না, তোমার এই তারিখটা পড়া লাগছে আজীবন। তুমি ক্লাস 2 থেকে পরে আসতেছো। 1999 সালে 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কে স্বীকৃতি দিল? ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এবার আসেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তাহলে এখানে আমরা কি করি? এই ইনস্টিটিউটে আমরা শুধু আসলে বাংলা ভাষা নিয়ে গবেষণা করি না, আমাদের যত ভাষা আছে সব ভাষাগুলো নিয়ে কিন্তু আমরা এখানে রিসার্চ করার ট্রাই করি। এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকার সেগুন বাগিচায়। এবার আসেন একবার একটু র্যাপিড রিভিউ করে ফেলি এতক্ষণ যা পড়াইলাম। তোমরা আমাকে প্রথমে কমেন্ট সেকশনে কি জানাবা? দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? প্রথম শহীদ মিনার কোথায়? ওকে, তোমরা কমেন্ট করতে থাকো। এর মধ্যে কিছু হচ্ছে আমরা একটু কি করি, এর মধ্যে আমি একটু কিছু কথাবার্তা বলি তোমাদের সাথে। খেয়াল করো, এখন মনে হচ্ছে কি তৃতীয় বিশ্বযুদ্ধ মনে লেগে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধের এক পক্ষে আছে ফার্স্ট টাইমাররা, আরেক পক্ষে আসে হচ্ছে সেকেন্ড টাইমাররা। ফার্স্ট টাইমাররা বলতেছে কেন 3 মার্ক কাটা হবে, কেন 5 মার্ক কাটা হলো না। ওকে, এরকম কিছু হিসাব নিকাশ। আর ওদিকে সেকেন্ড টাইমার তো এসব দেখার সময় নাই। সত্যি কথা তোমাদের বলি, সেকেন্ড টাইমার যারা আছে তারা জানে যে মেডিকেল এডমিশনের চান্স না পাইলে কষ্টটা কতটুকু। একটা বছর এত ধৈর্য ধরে পরিশ্রম করাটা চারটিখানি কথা না, বুঝতে পারছেন? সো সেকেন্ড টাইমারদের কষ্ট তুমি বুঝতে পারবে না, তাদের এইসব আকুপাকু করার টাইম নাই। আকুপাকু কারা করবে? আমার মতো যারা ফার্স্ট টাইমার যারা আছো তারা করবে হচ্ছে আকুপাকু, বুঝতে পারছেন? তো তাদের হিসাব কি, কেন 3 মার্ক কাটা হইলো, 5 মার্ক কেন কাটা হইলো না? এখন একটা সহজ হিসাবে আসি। আমি প্রথমে একটা কথা বলছিলাম, 0.25 মেডিকেল এডমিশন টেস্ট হচ্ছে খেলা কি 0.25 এর খেলা। 0.25 এর জন্য তোমার স্বপ্ন কি ধাপ করে শেষ হয়ে যাবে। তুমি স্বপ্নের পাহাড় গড়ে ফেলছো, তোমার স্বপ্নের পাহাড়ের মধ্যে ঢাকা মেডিকেলে একটা বিল্ডিং বসাইছো। ঠিক আছে, বিল্ডিং এর মধ্যে তুমি ধরো বিল্ডিং এর মধ্যে একটা রুমও রাখছো, এই রুমের মধ্যে তুমি ক্লাসও করতেছো, সব স্বপ্ন দেখা শেষ তোমার, কিন্তু তুমি পড়াশোনাটা খালি করতেছো না। তোমার এই বিল্ডিংটা ধাম করে বসে পড়বে, কিচ্ছু থাকবে না, বুঝতে পারছেন? সো 0.25 মার্কের খেলা যেখানে, তুমি সেখানে কিভাবে বলতে পারো যে 3 মার্ক কেন কাটা হইলো? আমাদের সাথে অন্যায় অবিচার কত কিছু করা হয়েছে। আমরা যে সময় পরীক্ষা দিচ্ছি ওই সময় কোনো মার্কই কাটতো না, ওই সময় কোনো মার্কই কাটতো না, পরবর্তী এই সিস্টেমটা নিয়ে আসা হয়েছে। যাই হোক, তো এই একটা কথা আমি তোমাদের বলবো, এত দিকে না তাকিয়ে অথবা বেশি জ্ঞানজাম না করে তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধিয়ে তোমাদের কি কাজ? তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি তোমাদের বললাম যে আজকের পর থেকে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিবা। কে কি বলল, জিন্না কি বলল, খাজা নাজিমুদ্দিন কি বলল, তারপরে হচ্ছে কোথাকার কোন ভাই কি বলল না বলল, এত কিছু আমার দেখার দরকার নাই। তুমি তোমার ফোকাসটা যে সামনে ঠিক রাখো, তোমার চোখের সামনে বই থাকবে, তুমি বইটা পড়বা খালি, বুঝতে পারছেন? মনে থাকবে জিনিসটা? ওকে, ক্লিয়ার?
থামস আপ। মাথা ঠান্ডা হয়েছে? মাথা ঠান্ডা রাখবা। 3 মার্কের অনেক বড় একটা হিসাব। সেকেন্ড টাইম আমাদের জন্য প্রত্যেকটা 0.25 মাইনাস মার্ক যে কাটা যাচ্ছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ, আর ফার্স্ট টাইম আমাদের জন্য সেটা সুযোগ। তোমরা এখানে কি কম্পিটিটর, সহযোগী, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করতেছো। প্রতিযোগিতা করতে তোমাদের মানা করতেছি না, বাট কোনো বিদ্বেষ ছড়ানোর মতো কাজ করবো না প্লিজ। ওকে, এবার আসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় হয়েছে? ঢাকা সেগুন বাগিচায় হয়েছে, আমরা এটা জানি। ওকে ফাইন। ইউনেস্কো বাংলাদেশকে একটা স্বীকৃতি দিছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিছে। তো বিনিময়ে আমরা তো আসলে ভালো প্রতিবেশী, তাই না? ধরো আমি কি বলে, আমি যখন ছোট ছিলাম, ক্লাস 2-এ থাকতে কি হতো, আম্মা কি করতো, আম্মা হচ্ছে এই প্লেটার নিত, প্লেটার দিয়ে, প্লেটারের মধ্যে অনেক খাবার দাবার থাকতো, স্পেশালি রমজানের সময়, তারপরে বিভিন্ন প্রোগ্রামের সময় হাতে এরকম প্লেটার নিয়ে বিভিন্ন জনের বাসায় বাসায় গিয়ে হচ্ছে আমরা খাবার দিয়ে আসতাম। ওকে, তো বিনিময়ে কি হইতো, তারাও ভদ্রতার খাতিরে একটা আপেল, একটা কমলা, একটা খেজুর হইলেও ওইটার মধ্যে দিত। তো বাঙালি হচ্ছে এরকম একটা জাতি, ঠিক আছে, খুবই সুন্দর কিউট একটা জাতি। তো কি করছে বাংলাদেশও, কি করছে, ইউনেস্কোকে 21 পদক দিয়ে দিছে। ওরে বাপরে বাপ, তুমি আমাকে একটা সম্মাননা দিছো, বিনিময়ে আমিও তোমাকে কিছু দিব। 21 পদক সম্মাননা দিছে ইউনেস্কোকে 2003 সালে। খুব ইম্পর্টেন্ট, বিসিএস আসার প্রশ্ন। আচ্ছা, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা, ঠিক আছে, বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয় কে? সিয়েরা লিওন। কেন দিছে? তাদের কি খুব সুখ শান্তি এই জন্য দিছে? দয় নাই। বাংলাদেশের যে শান্তি বাহিনী, শান্তিরক্ষা জাতিসংঘের হয়ে বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনী কাজ করে, তারা সিয়েরা লিওনে কিন্তু কাজ করতো, এবং সেখানে তাদের বীরোচিত কর্মকাণ্ড কিংবা অনেক সাহসিকতার সাথে সেখানে বিশৃঙ্খলা তারা অ্যাভয়েড করছে, দূর করছে। এর খাতিরে সিয়েরা লিওন আসলে বাংলাদেশকে এই সম্মানটা দিছে যে বাংলা ভাষাকে তারা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়। ওকে, ঠিক আছে, মনে থাকবে। এবার আসেন, এবার হ্যাঁ, একটা তো র্যাপিড রিভিউ নিয়েছিলাম, এবার তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি। অনেক আগের প্রশ্ন, 100 বছর আগে পড়াইছি। কি পড়াইছি? পাকিস্তান জাতীয় পরিষদ, পাজাব, পাকিস্তান জাতীয় পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা কবে দেয়? বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা কবে দেয়? এই জিনিসটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। রাষ্ট্রভাষার মর্যাদা কবে দেয় দেখি, কমেন্ট সেকশনে জানাও। রাষ্ট্রভাষার মর্যাদা কবে দিছে সেই জিনিসটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। বুঝতে পারছো? সেই জিনিসটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও প্লিজ, তাড়াতাড়ি। পাকিস্তান জাতীয় পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা কবে দিছিল সেই জিনিসটা আমাকে তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে, ভেরি গুড। আরে বাপরে, মনে আছে দেখি তোমাদের। বুকটা ফুলে গেল, বুকের ছাতি ছোট হলেও এখন ফুলে গেছে, বুঝতে পারছো? 1956 সালের 16 ফেব্রুয়ারি। ভেরি গুড, ভেরি গুড। এবার আসেন, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ছিল জানো? খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিনকে আমি বলছিলাম স্পেশাল একটা ক্যারেক্টার। কারণ কি? কারণ এই লোকটা পুরো বাংলার মুখ্যমন্ত্রী ছিল, পুরো পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল, পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী কখন ছিল? ভাষা আন্দোলনের সময় ছিল, মনে রাখবা। এবার আসেন, ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল? নুরুল আমিন ছিল। নুরুল আমিনও কিন্তু বাঙালি ছিল, বেঈমান বাঙালি। ওকে, বেঈমান বাঙালি। আচ্ছা, তো পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিল তখন ভাষা আন্দোলনের সময়? নুরুল আমিন। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খাজা বাবা, ভেরি গুড। ওকে, এবার আসেন, পাকিস্তান আমলে পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিল? ফ্রেডরিক চালমর্স বোর্ন। খেয়াল করো, পূর্ববঙ্গের প্রথম গভর্নর বলছে, কিন্তু আমি যদি বলতাম পাকিস্তানের প্রথম গভর্নর কে, উত্তর হইতো জিন্না। যদি বলে পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিল? ফ্রেডরিক চালমর্স বোর্ন। বাট এই পোস্টটা আসলে মুখ্যমন্ত্রীর আগের পোস্ট ছিল, এই পোস্টটা পরবর্তীতে ছিল না। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, তো ইয়াহিয়া খান দেখতেও তো কিউট ছিল, তোমরা বলতেছো এই লোকটার চেহারা অনেক সুন্দর, সে এত কেন শয়তান হইল? যাই হোক, তাহলে বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার? তাহলে আমরা যেটা বুঝলাম যে পূর্ববঙ্গের প্রথম গভর্নর ছিল কে? ফ্রেডরিক চালমর্স বোর্ন। আমার থার্ড আমি একটা র্যাপিড রিভিউ কোয়েশ্চেন করি। যদি আমি তোমাকে বলি যে, আমি বললাম মোদের গরব এই ভাস্কর্যের স্থপতি কে ছিল? মোদের গরব ভাস্কর্যের স্থপতি কে ছিল? কমেন্ট সেকশনে জানাও। মোদের গরব ভাস্কর্যের স্থপতি কে ছিল? এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা, হারি আপ। মোদের গরব ভাস্কর্যের স্থপতি কে ছিল? এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে ভাইয়া, এটা কিসের স্লাইড? এটা হচ্ছে এই বইয়ের স্লাইড। এই বইটা থেকে আমরা যে বইটা বানাইছি সেই বই থেকে ধরে ধরে তোমাদের পড়াচ্ছি, বুঝতে পারছেন? এই বইয়ের স্লাইডই হচ্ছে এগুলা।
এটা ধরে ধরেই পড়াই, আমাদের পেইড ব্যাচেও সেভাবেই পড়ানো হয়। জিকে ইংলিশটাকে সহজ করাটাই আমার উদ্দেশ্য। 25 মার্কের প্রিপারেশন আমাদের সাথেই হোক ইনশাল্লাহ। ওকে, এবার আসে। ইয়েস অখিল পাল, ভেরি গুড। কি বলবো রে, তোরা এত কিছু পারিস, এত কিছু পারিস, তারপরও তোমাদের একটাই সমস্যা হয়, তোমরা সহজ জিনিস ভুল করে আসো। সহজ জিনিস ভুল করে আসো, মনে রাখবা একটা তুমি সহজ জিনিস তুমি যদি মিস করো, অমনোযোগের জন্য, নার্ভাসনেসের জন্য তুমি 100 জনের পিছে পড়বা, গ্যারান্টি। সো সহজ জিনিস কখনো ভুল করে দিবে না, সহজ জিনিস কখনো ভুল করা যাবে না। আর একটা কঠিন জিনিস তুমি যদি পারলো, তাহলে 100 জনের আগে আগাবা, বুঝতে পারছো? তো এটার জন্যই আসলে জিকেটাকেও আমরা এভাবে ধরে ধরে দাগায় দাগায় পড়াচ্ছি, জাস্ট তুমি যেন 100, 200, 1000 জনের আগে যেতে পারো, বুঝতে পারছেন? এগুলো অনেকের কাছে কঠিন, মনে থাকবে না তাদের, বাট ক্লাস যারা করছো আশা করি তোমাদের হচ্ছে এই জিনিসগুলো মাথায় থাকবে, ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে। ওকে, এবার দেখো, এবার দেখো, এবার আমি তোমাদের আরো কয়েকটা র্যাপিড রিভিউ কোয়েশ্চেন করি, ঠিক আছে? এবার আমি তোমাদের আরো কয়েকটা র্যাপিড রিভিউ কোয়েশ্চেন করি, খেয়াল করো। আমি যে তোমাদের কাছে জিজ্ঞাসা করি এরকম, শেষ করবো কিনা, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের আরেকটা র্যাপিড রিভিউয়ের প্রশ্ন করি। কোন প্রশ্নটা করবো আমি তোমাদের, খেয়াল করো। আমি যে তোমাদের জিজ্ঞাসা করি অমর একুশে, আমি তোমাদের জিজ্ঞাসা করি যদি অমর একুশে, এই অমর একুশে ভাস্কর্যের ভাস্কর কে ছিল? অমর একুশে ভাস্কর্যের ভাস্কর কে ছিল? কমেন্ট সেকশনে জানাও দেখি। আমার অমর একুশে ভাস্কর্যের, অমর একুশে ভাস্কর্যের প্রতিষ্ঠাতা কে ছিল? জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? অমর একুশে ভাস্কর্যের প্রতিষ্ঠাতা কে ছিল? জিনিসটা তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও আমাকে। ওকে ফাইন, তাহলে এবার চলে আসো, আমরা এখন কই যাব? আমরা এখন কই যাব? আমরা যাব হচ্ছে 1954 সালের যুক্ত ফ্রন্টে। আমাদের 1952 সাল কিন্তু আমাদের শেষ, আমাদের ম্যাসিভ পোর্শন আমরা শেষ করে ফেলছি, বাকি পোর্শনগুলো আমরা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। সো সবাই ধৈর্য সহকারে, আন্দোলন তোমরা কইরো না এখন যে ভাইয়া ছুটি দেন, এরকম আকুপাকু করবা না ক্লাসের মধ্যে, ঠিক আছে? যদি এখন পর্যন্ত কেউ করো নাই আলহামদুলিল্লাহ, তাও বলে রাখলাম আর কি, ঠিক আছে? তো তোমাদের একটু থামাই টামাই রাখতে হয় আমার মাঝে মধ্যে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এখানে আমরা এখন চলে আসি। ওকে, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আমরা একটু চলে আসি। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে আমাদের একটা জিনিস ফার্স্টে মাথায় রাখতে হবে, কোন কোন দল সেখানে অংশগ্রহণ করছিল। মনে রাখবা একটা নেমোনিক, আবানেক, ঠিক আছে? আমার বেশিরভাগ নেমোনিকের কোনো মিনিং থাকে না। আবানেক, আবানেক হচ্ছে যুক্তফ্রন্টের 4টা দলের, আতে আওয়ামী মুসলিম লীগ, বাতে হচ্ছে আমাদের বামপন্থী গণতন্ত্রী দল, নেতে হচ্ছে নেজামি ইসলাম, এবং কতে হচ্ছে কৃষক প্রজা পার্টি। আবানেক আওয়ামী মুসলিম লীগ, বাতে হচ্ছে বামপন্থী গণতান্ত্রিক দল, নেতে হচ্ছে নেজামি ইসলাম, আর কতে হচ্ছে কি কৃষক শ্রমিক পার্টি। বুঝতে পারছেন? ওরে বাবা, জেপি জাহানারা পারভিন, ওকে ঠিক আছে। ওকে, এবার আসেন। তো এই যে যুক্তফ্রন্ট 4টা টিম মিলে যুক্তফ্রন্ট বানালো। যুক্তফ্রন্টটা কেন বানাইছে খেয়াল করো। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, তারা নির্ধারণ করতেছে যে পাকিস্তানের সরকার ব্যবস্থায় কে বসবে। পশ্চিম পাকিস্তান থেকে একটা মাত্র দল ছিল, যে দলের নাম ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ। আর এই পূর্ব পাকিস্তান থেকে যুক্তফ্রন্ট বের হলো, যেই যুক্তফ্রন্টের মধ্যে কিন্তু পূর্ব পাকিস্তানের 4টা বড় বড় দল ছিল। তো আলটিমেটলি জয়ী কে হলো? যুক্তফ্রন্ট জয়ী হলো, এবং যুক্তফ্রন্টে কিন্তু সরকার ব্যবস্থা গঠন করলো। এই যে যুক্তফ্রন্টটাকে কার নেতৃত্বে গঠিত হয়? শেরে বাংলা একে ফজলুল হক, তিনি ছিলেন কৃষক শ্রমিক পার্টির কিন্তু সভাপতি, বুঝতে পারছেন? তো শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে এত বড় একটা বাহিনী তারা গঠন করে, যুক্তফ্রন্ট বাহিনী কিন্তু তারা একটু গঠন করলো। খুব ভালো কথা। নির্বাচন কবে হলো দরকার নাই, আমার দরকার এই যুক্তফ্রন্টের মধ্যে কয় দফা ছিল। দফা মানে কি? দফা মানে হচ্ছে ইশতেহার। তো রাজনৈতিক নেতারা দেখবা নির্বাচনের আগে তারা খুব ভালো হয়ে যায়, মানে তাদের মতো সাধু সন্ন্যাসী আর নাই কেউ দুনিয়াতে, কোনো সাধু সন্ন্যাসী নাই দুনিয়াতে, সাধু সন্ন্যাসী তারা শুধু একাই, এই হচ্ছে অবস্থা তাদের। আমি আপনাদের মানে সব কিছু পরিষ্কার করে দিব, যা আছে আমি আপনাদের জন্য সব কিছু বানাই দিব, মানে যা ইচ্ছা তারা বানাইতেছে, তোমাদের মতো স্বপ্ন দেখে আর কি তারা, বুঝতে পারছো? মানে ঢাকা মেডিকেল কলেজে স্থপতি বানায়, মানে সব ভাস্কর্য বানাই ফেলছো, কিন্তু পড়াশোনাটা করতেছো না, তাদের মতো তাদের কি একই অবস্থা। তো তারাও অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু আসলে তোমাদের শোনাবে। এগুলো হচ্ছে দফা, এগুলো হচ্ছে ইশতেহার।
তো যুক্তফ্রন্টের দফা ছিল 21টা। কেন 21টা? কারণ তাদের মাথায় একটা জিনিস আসছিল, বর্তমানে বাংলাদেশ অর্থাৎ পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তানের মানুষের মাথায় কি আছে? ভাষা আন্দোলন আছে। কবে হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। তো আমরা সেটাকে সিম্বলাইজ করব। এই জন্য তাদের দফা ছিল কয়টা? দফা ছিল 21 দফা। প্রথম দফা, প্রধান দফা, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা, হয়ে গেছে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে নৌকা, এটা এখন আর আসবে না যদিও পরীক্ষায়। ওকে, এবার আসেন, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিল? খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী ছিল শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন মুখ্যমন্ত্রী। আমরা জানি যে যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হকই কিন্তু ছিল। আচ্ছা, এই উল্টাপাল্টা আর এখানে কমেন্ট করা যাবে না, ঠিক আছে? আমরা এখানে পলিটিক্যাল আলাপ করবো না, এটা আসলে জেনারেলাইজড কথা, এটা আসলে একদম জেনারেলাইজড কথা, সত্যি কথা এটা। এবার আসেন যেটা, সেটা কি? আমাদের এই যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যখন গঠন হইল, তারা কেবল একটা সংসার সাজাইতেছে, নতুনভাবে একটা সংসার সাজালো। তারা চিন্তা করতেছে কোন ফার্নিচার কিনবে, তারা চিন্তা করতেছে কি করবে না করবে। এই স্বপ্নের মধ্যে হুট করে একটা বাধা আসলো। বাধাটা কবে আসলো? বাধাটা আসছে মাত্র 56 দিন পরে। 1954 সালে যুক্তফ্রন্টটাকে ভেঙে দেয়া হয়। কে ভাঙলো? এই ঘর ভাঙ্গার কাজটা কে করলো? গোলাম মোহাম্মদ। এই ঘর ভাঙ্গার কাজটা করছে এই ব্যক্তিটা, এই ব্যক্তি ঘরটা ভেঙে দিছে, গোলাম মোহাম্মদ। সে সময় ছিল পাকিস্তানের গভর্নর জেনারেল। সে কি করছে? ধাম করে দেশদ্রোহিতার মামলা টামলা দিয়ে দিছে। তারপরে বলছে তারা পাকিস্তানের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বুঝো না? এটাই তো কথাবার্তা, পলিটিক্স তো এভাবেই চলে। তো গোলাম মোহাম্মদ পাকিস্তানের গভর্নর জেনারেল কিন্তু ছিল। 56 দিনের মাথায় এই গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ কি করছে? সোনার সংসার ভাঙা দিছে। শেষ কাহিনী, শেষ, খতম। এটা আমাদের দরকার নাই, কতটা আসন লাভ করছে সেটা আমাদের দরকার নাই। আমরা একটা জিনিস এখান থেকে মাথায় রাখতে পারি, যেটা যে যুক্তফ্রন্ট, ঠিক আছে, যুক্তফ্রন্ট মোট কয়টি আসনে লাভ করে? মনে রাখবা, মুসলিম কয়টি আসন লাভ করে, এই জিনিসটা পরীক্ষায় কিন্তু আসছে। জিনিসটা কিরকম আমি তোমাদের বলি। পাকিস্তানে ওই সময় যখন নির্বাচন হইতো, ধরো ওই সময় আসন সংখ্যা ধরো হচ্ছে 4টা ছিল। এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল পাকিস্তানে, খুবই স্বাভাবিক। তাহলে 3টা ছিল মুসলিম আসন আর একটা ছিল হচ্ছে অমুসলিম আসন। এই রকম ছিল অনেকটা, জাস্ট বোঝানোর জন্য। মুসলিম আসন সংখ্যা বেশি ছিল তখন। তো মুসলিম আসনে যুক্তফ্রন্ট পাইছে 223টা আর সর্বমোট পাইছে 236টা। তাহলে বাকি 13টা কাদের? অমুসলিম আসন। অমুসলিম আসন, বুঝতে পারছেন জিনিসটা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা পরীক্ষায় আসছিল একবার, যে মুসলিম আসন যুক্তফ্রন্ট কয়টা লাভ করছে? 223টা লাভ করছে। এখন যদি হুট করে তোমার সাথে স্যাররা খেলতে চায়, তুমি খেলায় পার্টিসিপেট করবা। স্যার আসেন, আপনি খেলতে চাইছেন, আমরাও খেলবো, ঠিক আছে? কারণ কি? এগুলো তুমি পড়ে ফেলছো, এগুলো তোমার কাছে এখন আর কঠিন না, ইনশাল্লাহ পারবা না? দেখো পারবো আশা করি। এবার আসেন কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলনে আমি কি বললাম? আসসালামু আলাইকুম। এখন তোমরা কি করবা? বলো ভাই টাটা, গুড বাই, সালাম তো দিয়ে দিছেন, চলে যাই। তাহলে সালামের ব্যাপারটা, অর্থটা এখন এরকম হয়ে গেছে। পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব, এই কথাটা বলছিলেন কে? মাওলানা ভাসানী। এই মাওলানা ভাসানী এই কথাটা পশ্চিম পাকিস্তানে বলছিল কি, মানে কোন সম্মেলনে? কাকমারি সম্মেলনে। কাকমারি সম্মেলন যেটা হয়েছিল 1957 সালে টাঙ্গাইলে সন্তোষে। খুবই ইম্পর্টেন্ট। সভাপতি কে ছিল? মনে রাখবা, যে কোনো একটা প্রোগ্রামের কিন্তু এরকম থাকে, একজন সভাপতি থাকে, একজন প্রধান অতিথি থাকে এবং দুজন থাকে বিশেষ অতিথি। সভাপতির কি কাজ? সভাপতির কাজ হচ্ছে অনুষ্ঠানটাকে সম্পাদন করা। অনুষ্ঠানটাকে সম্পাদনা কে করে? সভাপতি করে থাকে। প্রধান অতিথি কি করে? চুপ করে বসে থাকে। তাকে আমাদের আমন্ত্রণ করতে হয়, এবার আমাদের সামনে ভাষণ নিয়ে আসছেন আমাদের প্রধান অতিথি, ঠিক আছে, তাকে একটু সালাম টালাম দিয়ে একটু আগায় নিয়ে আসতে হয়, ঠিক আছে? বিশেষ অতিথির ক্ষেত্রে সেই অবস্থা। তাহলে সভাপতি কি ছিলেন কে? মাওলানা ভাসানী। প্রধান অতিথি কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই দুইটা এমসিকিউ থেকেই আমাদের প্রশ্ন আসছে। কি বলবো রে, প্রশ্ন যে কোত্থেকে আসবে বুঝবা না। তাহলে কাকমারি সম্মেলনের সভাপতি কে ছিল? মাওলানা ভাসানী। প্রধান অতিথি কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। চিলমারিতে কি হয়েছে বলো? আমি যদি বলি যে চিলমারিতে কোন কোন নদীর মিলন হয়েছে, তোমাদের পড়াইছিলাম, মজা করতে পারছি কিনা তা জানি না, বাট পড়াইছিলাম যে চিলমারিতে কোন কোন নদীর মিলন হয়, একটু আমাকে বলেন। আচ্ছা, এবার আসেন তো, মাওলানা ভাসানী একটা কথা বলছিল সেদিন, পশ্চিম পাকিস্তান যদি আপনারা বেশি তেরিবেরি করেন তাহলে কি হবে? বেশি তেরিবেরি করলে আপনাদের আসসালামু আলাইকুম জানাই দিব, তোমরা যেরকম করো মাঝে মধ্যে, ঠিক আছে? সালাম জানায় চলে যাও, এই হচ্ছে তোমাদের অবস্থা। আর এই হুঁশিয়ারিটা দিছিল কে? মাওলানা ভাসানী।
ওকে, পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় 1958 সালে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য না। পাক ভারত যুদ্ধ, পাক ভারত যুদ্ধ নিয়ে আমরা তেমন কিছু পড়বো না, জাস্ট রিভিশন দিয়ে যাবা। যতটুকু আমি পড়াচ্ছি সেই পড়াগুলো কিন্তু আমি তোমাদের নোট এই স্লাইডের যতটুকু আমি পড়াবো পাকিস্তান শাসন আমল পুরাটা, এটা তোমাদের কিন্তু আমি দিয়ে দিব এই স্লাইডটা, পিডিএফটা তোমরা দেখে নিতে পারবা। ওরে বাপরে, মনে আছে দেখি তোমাদের ব্রহ্মপুত্র আর তিস্তা দুইটা নদী, সবাই মারে কি? সবাই মারে হচ্ছে চিল মারে, তাই না? সবাই বিয়ের সময় খাসি মারে, গরু মারে, মুরগি মারে, আর তারা মারছিল চিল। চিল মেরে মেরে তারা বিয়ে করছিল। চিল মারিতে ব্রহ্মপুত্র তিস্তার বিয়ে হয়েছিল, আমরা এভাবে পড়ছিলাম, রাইট? তো আমাদের জন্য ইম্পর্টেন্ট কোন না, 62 শিক্ষা আন্দোলন। এই 62 শিক্ষা আন্দোলন থেকে আমাদের কোন জিনিসটা পড়তে হবে তার আগে আমি তোমাদের মাথায় আবারও বাড়ি মারতে চাই। দেখি কি বাড়ি মারা যায় এবার। আমি যদি জিজ্ঞাসা করি ওই প্রশ্নটাই, যে প্রশ্ন আমি তোমাকে বারবার পড়াইছি, মুসলিম আসন কয়টা লাভ করছিল? যুক্তফ্রন্ট কয়টি মুসলিম আসন লাভ করছিল? এটা একটা অ্যান্সার দিবা। এরপরে অ্যান্সার দিবা কি, মোট কয়টি আসন যুক্তফ্রন্ট লাভ করছিল? দুইটা প্রশ্নে অ্যান্সার দাও আমাকে। প্রথমে বলো যে যুক্তফ্রন্ট নির্বাচনে কয়টি মুসলিম আসন পাইছিল? হ্যাঁ, নাম যার যমুনা, ক্যারেক্টার তার ভালো না, এগুলো পড়াইছিলাম। ওকে, ওকে, 223টা, ভেরি গুড। এবার আমাকে বলো যে মোট কয়টি আসন তারা লাভ করছিল যুক্তফ্রন্ট? এই জিনিসটা আমাকে জানাও কমেন্ট সেকশনে, মোট কয়টি আসন তারা মূলত লাভ করছিল। ওকে, এভাবেই পড়ানো হয়, ঠিক আছে? হ্যাঁ, আসলেই এভাবেই পড়ানো হয় যে আমরা স্লাইড ধরে ধরেই পড়াই এবং আমাদের বই ধরে ধরে আমরা পড়াই, এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। বই দাগায় দাগায় পড়াবো। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তারা যদি এত উঠতে পারে, আমরা সাধারণ জ্ঞান কোনো উঠতে পারবো না। আমরাও উঠতে জানি, ঠিক আছে? আমরা বই দাগায় দাগায় পড়াবো যাতে বই পড়াটা তোমাদের জন্য ইজি হয়, এই একটাই কজ, এই একটাই রিজন। এবং আমাদের জিকে ইংলিশ ব্যাচে ভর্তি চলছে, সো দেরি করবা না, দেরি করলে লেট হয়ে যায়। কে বলছে এটা? সাদি ভাই বলছে, দেরি করলে লেট হয়ে যায়, লেট করা যাবে না। ওকে, আচ্ছা ফাইন, 223, 236, ভেরি গুড, ভেরি গুড। এবং আমাদের তোমরা ইউটিউবে প্লে লিস্টে গেলে দেখবো অনেক অনেক ভিডিও ক্লাস, সেখানে মুক্তিযুদ্ধের উপর ডিটেল ক্লাস আছে, পাকিস্তান শাসনামল আজকে পুরোটা পড়াই দিচ্ছি, ভাষা আন্দোলন নিয়ে আগে পড়াইছি, ওই ভিডিওগুলোও কিন্তু আছে, দেখে ফেলতে পারবা। বাট ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো, রেগুলার এক্সাম হচ্ছে, রেগুলার ক্লাস হচ্ছে, বই ধরে ধরে পড়াচ্ছি, যারা পড়তেছে তারা ইনশাল্লাহ ভালো করবে, এটাই নিয়ম। এবার আসেন 62 ভাষা আন্দোলন কবে হয়েছে রে? নামে হচ্ছে 62, তাহলে কাজেও তো 62 হবে। 1962 সালে কোন শিক্ষা কমিশনের অপোজিটে? শরীফ শিক্ষা কমিশন, এটা মাথায় রাখবা। শরীফ শিক্ষা কমিশনের অপোজিটে কিন্তু আমাদের 62 শিক্ষা আন্দোলনটা হয়েছিল, এটা ইম্পর্টেন্ট। এবার আসেন 6 দফার ক্ষেত্রে। একটা কথা কি, 6 দফার ইম্পর্টেন্সটাকে আমরা অস্বীকার করতে পারি না, এজন্য আমাদের পড়তে হবে। ওকে, হ্যাঁ, 6 দফাটাকে আমাদের অস্বীকার করা চলবে না, এজন্য 6 দফা থেকে প্রশ্ন আসতে পারে। আমরা পড়বো 6 দফা থেকে কি কি প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, 6 দফা দেয়া হয়েছে কি? 6 দফায় নামে আছে 6 এবং এটা দেয়া হয়েছে 1966 সালে। 1 নাম্বার গেল প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, এই যে 6টা দফা আমরা লিখলাম, এই 6টা দফার সাথে আমাদের প্রথম কে পরিচিত করাইছিল? রুহুল কুদ্দুস ভাই, রুহুল ভাই। এই রুহুল কুদ্দুস কিন্তু 6টা দফার খসড়া করছিল, পরবর্তীতে এটাকে ঘষা মাজা করে দলিলে রূপান্তর করা হয়। তাহলে আমরা যদি বলি যে আমাদের জিনিসটি, আমাদের যদি বলি 6 দফার খসড়া প্রস্তুতকারী কে ছিলেন, তাহলে রুহুল কুদ্দুস হবেন। ঠিক আছে, খুব ভালো কথা। এরপরে দেখো 6 দফা প্রথম কবে উত্থাপন করা হয়? কতবার আসছে এই প্রশ্নটা? 5 ফেব্রুয়ারি 1966 সালে। 5 ফেব্রুয়ারি 1966 সালে 6 দফাটা উত্থাপন করা হয়, প্রথম উত্থাপন করা হয়। প্রথম কোথায়? প্রথম হয়েছিল কই জানো? পশ্চিম পাকিস্তানে একটা ঘটনা ঘটতেছিল, যেটা ছিল বিরোধী দলীয় সম্মেলন। ওই সময় সরকারি দল কোনটা ছিল? মুসলিম লীগ ছিল সরকারি দল, তারা ছিল হচ্ছে সরকারি দল। তো বিরোধী দলগুলোর সম্মেলন করার জন্য সবাই কি করছে? পশ্চিম পাকিস্তানে, ধরো এটা তো ফ্লাইট, এটা কিন্তু পাখি না বা টিকটিকি না, এটা কি? এটা আমি বিমান আঁকতেছি, ঠিক আছে? আমার বিমান তোমরা বুঝবা কিনা আমি জানি না, যাই হোক আমি এটা বিমানই আঁকতেছি ধরে নাও। আমি আবার চিত্রকর্মে বড়ই পারদর্শী। ওকে, ওকে ফাইন, এটা বিমান, এটা টিকটিকিও না পাখিও না। তো আশেপাশের দেশ থেকে, আশেপাশের প্রদেশ থেকে বিমানে করে সবাই হচ্ছে আসতেছিল পশ্চিম পাকিস্তানের এই বিরোধী দলের সম্মেলনে যোগদান করতে। এই বিমানের মধ্যে ছিলেন কে? শেখ মুজিব। বিমানের মধ্যে কে ছিল? এটা হচ্ছে শেখ মুজিব। শেখ মুজিবকে তো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, তো তখন কই দাঁড়াইলেন তিনি? এয়ারপোর্টে দাঁড়াই গেলেন। এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে দাঁড়ায়া তিনি হচ্ছে সাংবাদিকদের সামনে উত্থাপন করে দিছে, ওরে বাপরে বাপ, ঠিক আছে? সাংবাদিকদের সামনে তিনি 6 দফা দাবি উত্থাপন করে দিছে। এভাবেই প্রথম উত্থাপন করা হয়। বিরোধী দলীয় সম্মেলনে এয়ারপোর্টে দাঁড়িয়ে শেখ মুজিব 6 দফা দাবি উত্থাপন করলেন এবং এটা কোথায় করলেন? এয়ারপোর্টে দাঁড়ায় করছে। ওকে, আচ্ছা ফাইন,
বুঝলাম আমরা জিনিসটা, ঠিক আছে। এটা এয়ারপোর্টে বসে করছে, আর সম্মেলনে কবে করছে 13, এটা দরকার নাই আমাদের, আমাদের দরকার হচ্ছে এটা প্রথম উত্থাপন কবে করা হয়, 5 ফেব্রুয়ারি, এটাই আমরা পড়বো। এবার আসেন, তৃতীয়বার আনুষ্ঠানিকভাবে উত্থাপন কবে করা হয়, 23শে মার্চ। তো বাঙালি খুবই কিউট জাতি, কেন আমি বাঙালি কিউট বলি, অনেকগুলো রিজন আছে। নাম্বার 1 রিজন, 23শে মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে, পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস, ফাইন, খুব ভালো কথা। এবার কি আসবে ভাইয়া, 1971 সালের 23শে মার্চ যখন ছিল, তখন পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে উড়ানোর কথা ছিল পাকিস্তানের পতাকা, বাঙালি কি করছে, বাংলাদেশের পতাকা সব জায়গায় উড়াই দিছে। ওই সময় ছিল মানচিত্র খচিত পতাকা, যেটার নকশাকার ছিলেন শিব নারায়ণ দাস, রাইট, এগুলো তোমরা পারো আশা করি তোমরা। তো এই যে জায়গায় বাংলাদেশ খুবই কিউট জাতি, 23শে মার্চে খুবই ঘাটতারা একটা জাতি, উড়ানোর কথা পাকিস্তানের পতাকা, উড়াই দিছে বাংলাদেশের পতাকা। ওকে, সেম ব্যাপার, এই 23শে মার্চে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে তো যে কোনো একটা দাবি উত্থাপন করছি, সরকার কি তোমার মিষ্টি খাওয়াবে? আসেন মিষ্টি খাই, একসাথে বসে আমরা মিষ্টি খাই, মিষ্টি তো খাওয়াবে না, দমন পীড়ন চলবে। যখনই দমন পীড়ন চলে তখনই হয় হরতাল, 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 মানি না, মানবো না, হরতাল, হরতাল। ওকে, তো এই হরতালটা হয়েছে 7ই জুন 1966 সালে, 7ই জুনে এই হরতালটা হয়েছে। এই হরতালে মনু মিয়া শহীদ হয়েছে, তুমি মারা যাও নাই, কেউই মারা যায় নাই, মনু মিয়া শহীদ হয়েছেন। এবং এই মনু মিয়া শহীদ হওয়ার জন্য এই 7 জুনকে আমরা বলে থাকি 6 দফা দিবস, ঠিক আছে, 6 দফা দিবস, মনে থাকবে জিনিসটা। তাহলে ভাইয়া 6 দফা থেকে কি কি পড়ালো? প্রথম কথা কি, 6 দফা উত্থাপন করা হয় 66 সালে, খুব ভালো কথা। এটার খসড়া প্রস্তুতকারী কে ছিল? রুহুল কুদ্দুস। প্রথম কোথায় উত্থাপন করা হয়? এয়ারপোর্টে, 5 ফেব্রুয়ারি 66 সালে। ঘাটতেরা জাতি আনুষ্ঠানিকভাবে কবে করছে? 23শে মার্চ 1966। যখনই তুমি বলছো 6 দফা করব, তোমার তো মিষ্টি খাওয়াবে না, তোমার পিটাবে, মারবে, ঠিক আছে, মেরে লাল করে দিবে। আচ্ছা, লাল করলো, তাহলে হরতাল করলো 7 জুন, মারা গেল মনু মিয়া। 6 দফা দিবস কবে? 7 জুন, শেষ, ঠিক আছে। ওকে, 7 জুন। ওকে, করাচির এয়ারপোর্টে, ঠিক আছে, এয়ারপোর্ট করাচির ব্যাপারটাও ঠিক আছে, করাচির এয়ারপোর্টে। যাই হোক, 6 দফা হচ্ছে বাঙালির মুক্তি সনদ বা মেঘনা কার্টা, এগুলো একটু পড়বে, এখানে তেমন কিছু নাই। এবার আসেন, নিচের কোনটি 6 দফার দাবি নয়, এরকম প্রশ্ন আসতে পারে। সো আমাদের হেডলাইনটা পড়তে হবে, আমাদের হেডলাইনটা পড়তে হবে, হেডলাইনগুলো আমরা এখানে পড়তে হবে। এখানে অবশ্যই খেয়াল করো, আমরা কোন কোন বিষয় নিয়ে বাগড়া বাজাইছি, আমরা কোন কোন বিষয় মানি নাই, একটু খেয়াল করো। প্রথম কথা, শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, আমাদের প্রথম দাবি ছিল সেইটা, যে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় সংসদীয় পদ্ধতির সরকার হবে। পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যেটা প্রদেশ, সেই প্রদেশের নিজস্ব সরকার ব্যবস্থা থাকবে, নিজস্ব ডিসিশন নেয়ার ক্ষমতা থাকবে। যেই ক্ষমতা আছে কোথায়? ইউএসএতে। ইউএসএতে প্রভিন্সিয়াল পাওয়ারটা অনেক বেশি, আমরা সেই প্রভিন্সিয়াল পাওয়ারটা চাচ্ছিলাম। সো শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি আমাদের প্রথম দাবি। 2 নাম্বার, আমি বললাম কি, ইয়াহিয়া খান, মাই ডিয়ার ইয়াহিয়া খান, অথবা মাই ডিয়ার কি বলে ওই সময় কে ছিল? মাই ডিয়ার হচ্ছে আইয়ুব খান, মাই ডিয়ার আইয়ুব খান, মাই ডিয়ার আইয়ুব খান, আমি আপনাকে লিমিটেড করে দিচ্ছি আপনার ক্ষমতা, আপনি এই জিনিস করতে পারবেন। তাহলে মানে কি? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের 2টা ক্ষমতা দিতে ইচ্ছে ছিল, একটা প্রতিরক্ষা আর পররাষ্ট্র, আপনি খালি আমাদের বাঁচাবেন, আপনার হাতে আছে সেনাবাহিনী, সেগুলো দিয়ে বাঁচাবেন। সো মাই ডিয়ার আইয়ুব খান, আমরা আপনার ক্ষমতা নির্দিষ্ট করে দিলাম, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। 3 নাম্বার, আপনি শুধু টাকা পাগল, অতএব মুদ্রা আমাদের কাছে রাখতে হবে, মুদ্রা অর্থ বিষয়ক, নাইলে আমার মুদ্রা যে আপনি নিয়ে যাচ্ছেন, কোথায় কেমনে কি পাচার করে দিচ্ছেন, কোনো মানে কিছু খোঁজ পাচ্ছি না আমরা। সো মুদ্রা অর্থ ব্যবস্থা। 4 নাম্বার, যখনই মুদ্রার ব্যাপার আসবে, বাজেটের ব্যাপার আসবে, রাজস্ব, কর, শুল্ক, মনে থাকবে জিনিসটা, ঠিক আছে। তাহলে মুদ্রা অর্থ বিষয়ক, রাজস্ব, কর, শুল্ক বিষয়ক। নেক্সট, তুমি রাজস্ব করবা, একটু বাণিজ্য করবা না, তোমার তো মন চাইবে একটু বাণিজ্য করতে, তোমার তো মন চায় একটু গাড়ি টাড়ি কিনতে, রাইট, এই বৈদেশিক বাণিজ্য। আর লাস্টে হচ্ছে 6 নাম্বার, আঞ্চলিক সেনাবাহিনী। এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথমে কি বললাম? আমি শাসনতান্ত্রিক কাঠামো মানি না, প্রভিন্সিয়াল পাওয়ার চাই আমার, কেন্দ্রীয়, আমি প্রাদেশিক স্বায়ত্তশাসন চাই। দেন মাই ডিয়ার আইয়ুব খান, আপনার ক্ষমতা সুনির্দিষ্ট। 3 নাম্বার, আপনার হাতে টাকা থাকা চলবে না, চলবে না তো চলবে না, চললে কি করবো? হরতাল করব। আচ্ছা, মুদ্রা যখনই আসছে, রাজস্ব আসলো, রাজস্ব যখন আসছে, বাণিজ্য আসলো, আঞ্চলিক সেনাবাহিনী আসলো। মনে থাকবে জিনিসটা, ওকে।
এবার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। মুদ্রা, রাজস্ব, বাণিজ্য, এই তিনটা ছিল অর্থনৈতিক দফা। প্রথম দফা কোনটা ছিল? শাসনতান্ত্রিক কাঠামো। তাহলে বলেন তো এই 6 দফা প্যাকেট হয়েছে কিনা? আমরা কি প্যাকেট করতে পারলাম 6 দফারে? একটু বলেন 6 দফাটাকে কি আমার হচ্ছে কি 6 দফাটাকে আমরা কি প্যাকেট করতে পারছি কিনা একটু বলেন আমাকে। হ্যাঁ না, একটু ঘাটটার একটু নাড়ান, ঠিক আছে? মানে ঘাট নাড়ের লাগে একদম ব্যথায় তোমরা উল্টাই পড়তেছো, ঘাটটা নাড়াইতে পারতেছো না। বলেন 6 দফা আমরা কি প্যাকেট করতে পারছি কিনা বলেন। আমি বলি না যে তোমাদের কিছু কমেন্ট আমি আসলে পড়ি না, ইচ্ছা করেই পড়ি না। ওকে, এবার আসেন আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আমাদের আমরা খুব লিমিটেড টপিক পড়বো, আসলে একদম লিমিটেড ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের জানা একদম ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, যেটা খেয়াল করো। প্রথম কথা, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছে কবে? 3 জানুয়ারি 1968। এখন আগরতলা ষড়যন্ত্র মামলা আসছে কোত্থেকে? এটা আসছে হচ্ছে পশ্চিম পাকিস্তান সরকার যখন দেখতেছে যে পূর্ব পাকিস্তানে যারা নেতা টেতা আছেন, শেখ মুজিব যারা আছে তাদের দমানো যাচ্ছে না, তো কি করতে হবে? তাদের প্যাকেট করে দিতে হবে। তো তাদের প্যাকেট করার জন্য এই মামলাটা তারা দায়ের করলো, যে আগরতলায় বসে তারা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পৃথকীকরণের চেষ্টা করতেছে, দেশদ্রোহিতার মামলা করে দিচ্ছে, প্যাকেট যাও, প্যাকেট শেষ। তো এখন কাহিনী কি? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করছে 3 জানুয়ারি 1968 সালে। 1 নাম্বার ইনফরমেশন আমরা জানলাম। আগরতলা ষড়যন্ত্র ফাঁস করেন কে? আমির হোসেন মূলত এটাকে ফাঁস করেন। ওকে, 2 নাম্বার ইনফরমেশন ইম্পর্টেন্ট। আসামি সংখ্যা কয়জন ছিল? বঙ্গবন্ধু সহ 35 জন ছিল হচ্ছে আসামি, একটু দেখে রাখবা, জাস্ট এখানে দরকার নাই। এখানে দেখবা হচ্ছে আসামি পক্ষের মামলা কি পরিচালনা করছেন? টমাস উইলিয়ামসন। এখানে একটা সুন্দর একটা বুদ্ধি করছে তারা। দেখো পাকিস্তান সরকার কি করছিল জানো? পাকিস্তান সরকার তাদের হয়ে আলটিমেটলি যে অ্যাডভোকেট কাজ করবে সে ছিল কিন্তু পাকিস্তানি। তো ওই সময় পুরো পাকিস্তানে যারা নেতারা ছিল তারা তখন ঠিক করলো কি, বাঙালির বুদ্ধি বেশি না ব্রিটিশদের বুদ্ধি বেশি? এখনও একটা গালি প্রচলিত আছে, তুই একটা ব্রিটিশ, তার মানে ব্রিটিশদের বুদ্ধি কি বেশি? তো পুরো পাকিস্তান কি করছে, তারা ব্রিটিশরে ধরে আনছে। টমাস উইলিয়ামসন। এখন কও একটা বাঙালি কি ব্রিটিশদের কাছে বুঝবে? মানে পাকিস্তানি কি ব্রিটিশদের কাছে সে কি মানে পাত্তা পাবে? পাত্তা পাবে না, এটা হচ্ছে সত্যি কথা। কারণ কি, আমাদের এখন জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা এরকম যে কেউ যদি একটা ইংলিশে কথা বলে তাহলে আপনি ঠিক, বুঝুক না বুঝুক, আমি বুঝি নাই আপনি কি বলছেন, কিন্তু যেহেতু ইংলিশে বলছেন তাইলে আপনি ঠিক, ব্যাপারটা এরকম। সো এখানে একটা খেলছে আর কি তারা, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন টমাস উইলিয়ামসন এই ব্রিটিশটাকে কে ধরে আনছে? পুরো পাকিস্তানের নেতারা ধরে আনছে তাদের পক্ষে লড়ার জন্য, মনে থাকবে, আশা করি ভুলবা না। এবং পরবর্তীতে আমাদের এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার কবে করা হলো? 22শে ফেব্রুয়ারি 1969 সালে প্রত্যাহার করা হলো। ওকে, 22শে ফেব্রুয়ারি 1969 সালে প্রত্যাহার করা হয়েছে। দায়ের কবে করা হলো? 3 জানুয়ারি 1968। ওকে, ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা, গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান থেকে বেশ কিছু জিনিস আমাদের পড়তে হয়। নাম্বার 1 কি পড়বো আমরা? নাম্বার 1, গণ অভ্যুত্থানে আমাদের 2টা তারিখ ইম্পর্ট্যান্ট। সাল হচ্ছে 1969, 2টা তারিখ আমরা পড়বো। একটা হচ্ছে 20 জানুয়ারি কি হয়েছে, আর একটা হচ্ছে 24 জানুয়ারি কি হয়েছে। 20 জানুয়ারি আসাদ শহীদ হয়েছে, তার স্মরণে আসাদ গেট নির্মাণ করা হলো। 24 জানুয়ারি শহীদ হয়েছেন কে? মতিউর, যিনি ছিলেন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র। এই নবকুমার ইনস্টিটিউটটা আমাদের ঢাকা মেডিকেল কলেজ ফজলে রাব্বি হলের একদম সাথে লাগানো, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে 1969-এর 2টা ডেট আমরা পড়বো। 20 জানুয়ারি আসাদ শহীদ হয়েছেন, 24 জানুয়ারি মতিউর শহীদ হইলেন। এই 24 জানুয়ারিকে আমরা বলে থাকি গণ অভ্যুত্থান দিবস। তাহলে দিবসটা কবে রে? দিবসটা হচ্ছে 24শে জানুয়ারি, মনে থাকবে? তাহলে 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, এটা যদি মাথায় থাকে এটাও মাথায় রাখবা। 24 জানুয়ারি কি দিবস? গণ অভ্যুত্থান দিবস, মাথায় থাকবে জিনিসটা। আচ্ছা, এবার আসেন এই আসাদ যখন মারা গেছেন, আসাদের শার্ট, এটা নিয়ে একটা কবিতা লিখছেন কে? শামসুর রহমান। আচ্ছা, আমি তোমাদের জিজ্ঞাসা করি, কোনো এক মাকে এই কবিতাটার কাব্যকার কে ছিলেন? এই কবিতাটার কাব্যকার কে ছিলেন? কোনো এক মাকে এই কবিতাটা কে লিখছিলেন? বলেন, কমেন্ট সেকশনে জানান, দেখি মাথা টাথা ঠিক আছে কিনা, একটু দেখি তোমাদের, একটু মাঝে মধ্যে চেক করি তোমাদের মাথা ঠিক আছে কিনা। কে লিখছিল? ইয়েস, ভেরি গুড, পারছো সবাই। আচ্ছা, এবার আসেন এরপরে কি আছে খেয়াল করো।
এই সময় আর কে কে শহীদ হয়েছে খেয়াল করো। ডক্টর শামসুজ্জোহা, তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। প্রক্টর কারা জানো? প্রক্টর হচ্ছে মানে একটা হলের দায়িত্বে তিনি থাকেন। হলে যেসব ছাত্রছাত্রী হচ্ছে থাকে তাদের দেখাশোনার দায়িত্বে একজন স্যার থাকেন সবসময়। প্রভোস্ট, প্রক্টর, এই ব্যাপারগুলো সেখান থেকে আসে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন হচ্ছেন ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গণ অভ্যুত্থানের সাথে একত্রিত হয়ে তারা আন্দোলন করা শুরু করলো, পাকিস্তানের তো রাডারে তো ধরা পড়ছে, ঠিক আছে? পাকিস্তান কি করছে? সেনা বহন নিয়ে আসছে, তারা সব এরকম গুলি তাক করে বসে আছে। তো ওই সময় আমাদের শামসুজ্জোহা তিনি একটা কথা বলছিলেন, গুলি যদি একটা চলে ফার্স্টে আমার গায়ে চলবে, বাকিগুলো আমার স্টুডেন্টের গায়ে লাগুক, সমস্যা নাই, বাট আমার গায়ে আগে গুলি রাখতে হবে। বুকের পাটা কত বড়, ধরতে হবে। তারাই আদর্শ শিক্ষক, ঠিক আছে? আমরা আর কিসের কি, তারাই আদর্শ শিক্ষক। আসলে তাদের শ্রদ্ধা করে স্মরণ করতে হবে। প্রত্যেকটা স্যার ম্যাডামকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আসলে তাদের ছাড়া আমরা আসলে এই জায়গাটায় আসতে পারতাম না। তোমাদের ক্ষেত্রেও সেম কথা, তোমাদের ক্ষেত্রেও সেম কথা। প্রত্যেকটা স্যার ম্যাডামকে তোমরা হচ্ছে শ্রদ্ধা করতে হবে অবশ্যই। মনে রাখবা, যার কাছ থেকে তুমি একটা জিনিস শিখছো সে তোমার শিক্ষক। যার কাছ থেকে তুমি একটা জিনিসও শিখছো সে তোমার হচ্ছে শিক্ষক। বুঝতে পারছো? যাই হোক, তো এখন দেখা যায় অনলাইনের এই দুনিয়াতে আমরা অনেক বেশি কম্পেয়ার করি, আমরা অনেক বেশি আসলে অনেক বেশি কথাবার্তা বলি, যে কথাবার্তাগুলো অনেক শিক্ষক অনেক সময় হার্ট হয়। এই কাজগুলো করবা না, এই কাজগুলো কখনো করবা না, ঠিক আছে? প্রত্যেকটা শিক্ষকের পড়ানোর স্টাইল আলাদা, প্রত্যেকটা শিক্ষক তাদের সর্বোচ্চটা দিয়ে পড়ানোর চেষ্টা করে, কারণ কেউ কোনো ছাত্রের খারাপ চায় না। মনে থাকবে জিনিসটা, ওকে? অনেক কথাবার্তা বলতেছি আজকে, তাই না? বাট পড়া তো শেষ হচ্ছে, আশা করি পড়া শেষ হচ্ছে। তাহলে ডক্টর শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, অধ্যাপক ছিলেন। তিনি 18 ফেব্রুয়ারি শহীদ হইলেন। যাই হোক, এরপরে দেখেন যে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু কবে উপাধি দেওয়া হয়, এটা জেনে রাখলা আসলে, যদি এখন বেশি ইম্পর্টেন্ট না এই টপিকটা, বাট একটু জেনে রাখতে হবে আমাদের। 23 ফেব্রুয়ারি, আমি জানি 22 ফেব্রুয়ারিতে আগরতলা সনদমালা প্রত্যাহার করা হয়েছে, আর 23 ফেব্রুয়ারিতে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। কে দিল? তোফায়েল আহমেদ দিছে। আরেকটা ব্যাপার আছে, জাতির জনক উপাধি কে দিছেন? বলেন, আপনারা বলেন, জাতির জনক উপাধি কে দিছিলেন? আসম আব্দুর রব দিছিলেন, ঠিক আছে? 3রা মার্চ। এগুলো যদি এখন বেশি ইম্পর্টেন্ট না, আমরা স্কিপ করতে পারি এগুলা, নট ইম্পর্টেন্ট রাইট নাও। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন গণ অভ্যুত্থান ভিত্তিক উপন্যাসে আমরা চলে আসি। চিলেকোঠার সেপাই, খুবই সুন্দর একটা উপন্যাস, যদিও দাঁত ভাঙা উপন্যাস। চিলেকোঠার সেপাই, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, গণ অভ্যুত্থান ভিত্তিক। ওঙ্কার, আহমেদ সফার। এই ওঙ্কার ভিত্তিক আমরা একটা চলচ্চিত্র পড়ছিলাম হচ্ছে বাংলা। এই বাংলা চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? খোকন ছিলেন। আচ্ছা, ভেরি গুড। এবার আসেন 1970 সালের নির্বাচন, লাস্ট টপিক অফ দিস ডে। আমরা আজকের দিনের লাস্ট টপিকে চলে আসছি। আজকে আমরা কি করলাম? পাকিস্তান শাসনামলটা প্যাকেট করার চেষ্টা করলাম। তোমরা বলবা প্যাকেট করতে পারছি নাকি পারি নাই। ওকে, এবার দেখেন আমি তোমাদের এই নির্বাচনের ক্রাইটেরিয়াটা ফার্স্টে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এইটা হচ্ছে আমার সুন্দর একটা পশ্চিম পাকিস্তান, বর্গক্ষেত্র আমি দিলাম। এটা হচ্ছে আমার সুন্দর কিউট পূর্ব পাকিস্তান, আর একটা বর্গক্ষেত্র দিলাম। মনে রাখবা, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুইটা মিলেমিশে যে নির্বাচন করে সেটা ছিল জাতীয় নির্বাচন। যেই নির্বাচনটা শুধুমাত্র পূর্ব পাকিস্তানে হচ্ছিল সেটা ছিল প্রাদেশিক নির্বাচন। এই দুইটা জিনিস ফার্স্টে হচ্ছে ক্লিয়ার হও। ফার্স্টে আমি ইট সুরকি দিয়ে কি করতে চাই? ফার্স্টে আমি ইট সুরকি দিয়ে তোমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে চাই। তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুইটা মিলেমিশে যে নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় পরিষদের নির্বাচন, যারা পুরো পাকিস্তান সরকারটাকে চালাবে। ওকে, আর নেক্সট আমি বললাম কি, শুধু পূর্ব পাকিস্তানে কোন নির্বাচন হচ্ছিল? প্রাদেশিক নির্বাচন। ক্লিয়ার? দুইটা ক্লিয়ার হয়েছে, ফাইন। এবার দেখেন কোথায় কি হয়েছে। জাতীয় নির্বাচন হয়েছে 7 ডিসেম্বর, প্রাদেশিক নির্বাচন হয়েছে 17 ডিসেম্বর। মাথায় থাকবে কি থাকবে না? বলেন, থাকতে হবে। 7 ডিসেম্বর জাতীয়, 17 ডিসেম্বর প্রাদেশিক। কাহিনী বুঝছেন? আচ্ছা, এবার আসেন ফলাফলে চলে আসি আমরা। জাতীয় পরিষদ নির্বাচনে ওই সময় আওয়ামী লীগ তো জয়লাভ করলো, খুব ভালো কথা। আওয়ামী লীগ মোট কয়টা আসন পাইছিল? 167টা আসন পাইছিল। তাহলে জাতীয় নির্বাচনে কয়টা আসন? 167। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট বা জেনে রাখলে, এগুলো বিসিএস আসার প্রশ্ন, ডিউতে আসার প্রশ্ন, পড়তে হবে, মনে রাখবা, ঠিক আছে? আর প্রাদেশিক পরিষদে পূর্ব পাকিস্তান প্রদেশে সে মোট কয়টা আসন পাইছে? 310টার মধ্যে মাশাআল্লাহ 298টা আসন পেয়ে বসে আছে। ওকে, এগুলো বিসিএস আসার প্রশ্ন, একটু দেখে রাখবো আমরা টুকটাক। তাহলে দেখো, জাতীয় পরিষদে আসন কয়টা পাইলো? 167টা। জাতীয় পরিষদ মানে কি? যারা পাকিস্তান সরকারটাকে গঠন করবে। আর প্রাদেশিক নির্বাচন কি? সেটা হচ্ছে 298টা।
তো এখান থেকে আকুপাকু, তোমরা এতক্ষণ নিজের আকুপাকু করছো, ওই সময় আকুপাকু কে করছিল? ইয়াহিয়া খান আকুপাকু করতেছিল। ঠিক আছে, সাথে আবার ভুট্টা সাহেব, ভুট্টা যাকে আমরা বলি কি ভুট্টা। তো আমাদের যত বন্ধু বান্ধব ভুইয়া নামে ছিল, যেমন তানবীর ভুইয়া, তারা কখনো ভুইয়া নামটা ডাকটা সে শুনে নাই, তার অনেক আক্ষেপ যে আমার এত সুন্দর একটা ভুইয়া নাম আছে, 12 ভুইয়া, তানভীর ভুইয়া, তো আমারে কেন তোরা ভুইয়া ডাকিস না, আমরা ডাকতাম তারা ভুট্টা, তানভীর ভুট্টা। তো তোমরা জানি এরকম দুষ্টামি করো তোমরা, যাই হোক। তো এই ছিল আমাদের পাকিস্তান শাসনামল আজকের 1947 সালে আমি শেষ করছি। আমি একটা লাফ দিলাম, হাই জাম্প নাকি লং জাম্প সেটা তোমরা জানো, হাই জাম্প লং জাম্প দিয়ে আমি 1970 সাল পর্যন্ত তোমাদের শেষ করে দিলাম। অনেকে বলতেছে ভাইয়া ক্লাস কেমনে শেষ হইলো? ক্লাস এমনি শেষ হইলো, ঠিক আছে। তো ভাইয়া কখন যে ক্লাস শুরু করবে, কখন যে ক্লাস শেষ করবে, এটা মাশাআল্লাহ এখন পর্যন্ত কেউ ধরতে পারে নাই। তোমরা ধরতে পারবা না, তোমরা এত চালাক হও নাই, ওকে, এত চালাক হয়ে লাভ নাই। ঠিক আছে, তাইলে এখন তোমাদের কি কাজ? নিজেদের কাজে তোমরা ব্যস্ত হয়ে যাও। তোমাদের নিজেদের কাজ কি? তোমাদের এই পিডিএফটা, পাকিস্তান শাসনামল আমি যতটুকু পড়াইলাম সেই পিডিএফটা তোমাদের সাপ্লাই দেওয়া হবে, সেই জিনিসগুলো তোমাকে সাপ্লাই দেওয়া হবে, তুমি সেগুলো শেষ করবা, তোমার সেগুলোকে প্যাকেট করার দায়িত্ব এখন তোমার। নাম্বার 2, রিভিউ দিবা। রিভিউ দিবা, ক্লাসটা কেমন লাগলো তোমাদের? রিভিউ, ক্লাসটা কেমন লাগলো তোমাদের? রিভিউ কেন ইম্পর্ট্যান্ট? ফিডব্যাক জানার জন্য ইম্পর্ট্যান্ট। আমি এই ক্লাসটাকে কীভাবে আরও মডিফাই করতে পারি, আমি এই ক্লাসটাকে আরও কীভাবে সাজাতে পারি, সেই ব্যাপারগুলো তোমরা জানাবা। এই রিভিউ কোথায় দিবা? আমাদের রোড টু ডিএমসি, রোড টু ডিএমসি, ড্রিম টু বি এ ডক্টর, ড্রিম টু বি এ ডক্টর, এই গ্রুপটাই দিবা। আমার ডিএমসি স্টেশন গ্রুপটাই দিবা, অথবা আমাদের আরটিডিএস স্টুডেন্ট গ্রুপে দিবা, আরটিডিএস স্টুডেন্টস গ্রুপে দিবা। ক্লাসটা কেমন লাগছে তোমাদের, ক্লাসে কি কি মডিফিকেশন আনা দরকার, সেই জিনিসটা এখন তোমাদের জানানোর দায়িত্ব। তো পাকিস্তান শাসনামল খুবই ইম্পর্টেন্ট টপিক, পড়াই দিলাম। এখন তোমাদের কি কাজ? এখন হচ্ছে তোমাদের হচ্ছে পড়ে ফেলতে হবে জিনিসটা। বলতেছে পোস্ট দেন, তো পাকিস্তান শেষ করছে, একটা পোস্ট তো দেয়াই যায়, একটা পোস্ট দিতে যাইছো, এমন তো বলো নাই ভাই কচু গাছে গিয়ে ফাঁসি দেন, তাহলে পোস্ট দেওয়া যায়। ওকে, তাহলে ভি চিহ্ন আমি দিচ্ছি, সবাই শেষ করে ফেলো, 2 হাতে 2টা ভি চিহ্ন দিলাম। পাকিস্তান শাসনামল আমরা পুরোটা শেষ করছি, এটাই আজকের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো আমি ক্লাস নিলাম। এই 1 ঘন্টা 45 মিনিট ক্লাসটা তোমাদের কেমন লাগলো? পাকিস্তান শাসনামল বুঝতে পারছি, এতক্ষণ পোস্ট দিয়ে দাঁড়ায় থাকা যায় না। ওকে, যারা তুলছো থ্যাংক ইউ, যারা তুলো নাই সমবেদনা তোমাদের জন্য। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এবং আমাদের আরটিডিএস জিকে ইংলিশ মানচিত্র ব্যাচে এখনও ভর্তি চলমান, যেখানে আমরা এভাবে দাগায় দাগায় পড়াই, এভাবে ধরে ধরে পড়াই, তোমার মাথায় বাড়ি মেরে মেরে পড়াই। পড়াটা কেন ঢুকবে না মাথার মধ্যে? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হতে হবে, করার চেষ্টা করতেছি, জয়েন হয়ে যেতে পারো। ওকে, আমাদের দরজা এখনও খোলা আছে। ফাইন, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, তোমরা যেন তোমাদের স্বপ্ন ছুঁতে পারো, তোমরা যেন পড়ার টেবিলে ঘুমায় না যাও, তোমাদের কাছে যেন পড়াটা বোরিং না লাগে। অনেক দোয়া করা যায় আসলে তোমাদের জন্য, তোমাদের তো অনেক সমস্যায় দুঃখ ভারাক্রান্ত তোমরা। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।